গল্পের নাম তুমিই আমার হৃদয়হরণী, কলমে পাপড়ি জাহান। গল্পের দ্বিতীয় পর্ব। গাড়ির দরজা খুলে আজ এক ধাক্কায় নৌরিনকে বসিয়ে দিল গাড়ির ভেতরে। নৌরিন বাধা দিতে চাইল, কিন্তু আজের শক্ত হাতের সামনে সে একেবারে অসহায় হয়ে গেল। গর্জে উঠল ইঞ্জিন, গাড়ি দপদপ করে রাস্তায় ছুটতে লাগল। আজের হাত দুটো স্টিয়ারিংয়ে শক্ত করে ধরা, রাগে তার শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে, ঠোঁট দুটো দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে আছে। নৌরিন তাকিয়ে রইল, বিস্মিত হয়ে ভাবল, রাগলে একটা মানুষ এত সুন্দর লাগতে পারে। যদি আয়াজকে না দেখত, সে কখনো বিশ্বাসই করত না। গাড়ির ভেতরে নিস্তব্ধতা। নৌরিন গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, গাড়ি আস্তে চালান। আপনি কি পাগল? এভাবে জোরে চালাচ্ছেন কেন? কোনো উত্তর নেই। নৌরিন এবার চিৎকার করল, কিন্তু আজের কোনো ভ্রুক্ষেপ নেই। তার দুই হাতে স্টিয়ারিং চেপে ধরা, চোখের পাতা একবারও পড়ে না। গাড়ির গতি বাড়তে থাকল, ঢাকার আলো ঝাপসা হয়ে গেল। নৌরিন ভয় আর রাগে গলা কাঁপিয়ে বলল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজ ঠান্ডা অথচ ভয়ানক স্বরে বলল, যেখানে একজন স্ত্রী থাকার কথা সেখানে। আমি আপনার স্ত্রী নই। বলেই নৌরিন রাগে ফেটে পড়ল। আজের ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে গেল। তার চোখে আগুন জ্বলছিল, যেন কেউ তার জিনিস কেড়ে নিতে চাইছে। আর সে তা কোনো মতেই দিবে না। 3বার কবুল বলেছ, এখন আবার স্ত্রী মানতে চাও না? নৌরিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা কি সত্যিই আজ? যে সবসময় শান্ত থাকত। প্রতিটা নিউজে বলা হতো স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরী শান্ত প্রকৃতির মানুষ। তাহলে আজ এমন হিংস্র আচরণ কেন? নাকি আমি কখনোই আয়াজকে চিনতে পারিনি? নৌরিন প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে বলল, আপনার কোনো অধিকার নেই আমাকে কোথাও জোর নেওয়ার। গাড়ি থামানা না হলে কিন্তু আমি গাড়ি থেকে লাফ দিব। এইবার আজ ব্রেক কষল। গাড়ির এক ঝটকায় নৌরিন সামনে ঝুঁকে পড়ল, কিন্তু আজ এক ঝটকায় তার হাত ধরে ফেলল। নৌরিন আজের চোখে চোখ রাখল, আর এক মুহূর্তের জন্য গভীর নীল চোখ দুটোয় হারিয়ে গেল। তোর কি মনে আছে আমি কে? আমি আজ ইফতেখার চৌধুরী। আমার জিনিস কেউ কেড়ে নিতে পারে না, বুঝলি? তুইও না। নৌরিন চোখের জল আটকে রাখার চেষ্টা করল, কিন্তু পারল না। আজ ওর দিকে তাকিয়ে রইল, তারপর গভীর গলায় বলল, তোকে আমি এত সহজে ছাড়ব না, নৌরিন। তুই শুধু আমার, শুধুই আমার। তারপর আবার গাড়ি স্টার্ট দিল, এক নতুন অধ্যায়ের দিকে, যেখানে শুধু আজের দখল, আজের অধিকার। গাড়ির গর্জন থেমে গেল। কালো গ্লাসের বিলাসবহুল গাড়িটি এসে থামল বিশাল এক ডুপ্লেক্স বাড়ির সামনে। সন্ধ্যার বাতাসে বাড়ির চারপাশের উঁচু প্রাচীর যেন আরও রহস্যময় লাগছিল। দরজার ওপরে ঝুলে থাকা চাঁদের আলোয় সোনালি নামফলক ঝিকমিক করছিল, ইফতেখার ম্যানশন। নৌরিনের বুক ধপধপ করে উঠল। গাড়ির দরজা খুলে গেল। আজ কোনো কথা না বলেই বেরিয়ে এলো। তার শক্ত চোয়াল আর তীক্ষ্ণ দৃষ্টি দেখে মনে হচ্ছিল, আজ সে দুনিয়াকে উপেক্ষা করতে পারে, কিন্তু নৌরিনকে নয়। নৌরিন ভীত চোখে তাকিয়ে রইল। আজ দরজা খুলে নৌরিনের হাত শক্ত করে চেপে ধরল। আজ দৃঢ় কণ্ঠে বলল, গাড়ি থেকে নামো নৌরিন। নৌরিন মাথা উঁচু করে বলল, আমি নামব না। আজ ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখের গভীর নীল রং আরও ঘন হয়ে এল। আমি কি বলেছি, নৌরিন? কথা কি কানে যায় না? নৌরিন চুপ রইল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। পরের মুহূর্তে আজ দরজা খুলে এক ঝটকায় নৌরিনকে নামিয়ে নিল। আপনি কি করছেন? নৌরিন ধস্তাধস্তি করতে লাগল। আজ তার কোমরে শক্ত করে হাত রেখে বলল, তোমার জায়গা এখানে। তুমি চাইলেও পালাতে পারবে না। আজের চোখ দুটো ঠিক যেন এক শিকারীর মতো। সাদা মার্বেলের বিশাল সিঁড়ি ধরে আজ নৌরিনকে টেনে নিয়ে চলল ভিতরের দিকে। বাড়ির আভিজাত্য, চমৎকার ঝাড়বাতি আর লম্বা হলওয়ের দিকে তাকিয়ে নৌরিনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা করিডোর, প্রতিটা ঘর, সবই আজের রাজ্য।
আর সেই রাজ্যে সে আজ নৌরিনকে বন্দী করে ফেলল। নৌরিন বুঝতে পারল সে সত্যিই ফেঁসে গেছে। এখান থেকে পালানোর আর কোনো পথ নেই। আজ নৌরিনকে নিয়ে নিজের রুমে গেল। দরজাটা ঠাস করে এক হাত দিয়ে বন্ধ করে দেয়। নৌরিন হালকা কেঁপে উঠল। নৌরিন ভয় পেয়ে বলল, এই আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর দরজা কেন বন্ধ করলেন? প্লিজ দরজাটা খুলুন, আমি হোস্টেলে যাব। আজ ঠান্ডা চোখে নৌরিনের দিকে তাকালো, তার চোখের গভীরে অদ্ভুত এক কঠোরতা। সে একটাও শব্দ না করে নিজের হাতের কোটটা খুলতে লাগল। নৌরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে এল, কিন্তু আজ একবারও তার কথার জবাব দিল না। বিরক্তির সুরে চোখ ঘুরিয়ে শুধু বলল, অনেক কথা বলে ফেলেছ নৌরিন, এখন একটু চুপ করো। বলেই সে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়াল। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল, যেন নৌরিনের কোনো অস্তিত্বই নেই। নৌরিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, ঘরের চারপাশে তাকিয়ে দেখল এটা আজের ব্যক্তিগত রুম, বিশাল এক রাজকীয় কক্ষ। দেয়ালে দামি চিত্রকর্ম, কাঠের বুকশেলফে সাজানো বই, আর একপাশে একটা বড় জানালা, যেখান দিয়ে পুরো শহর দেখা যায়। সে দ্রুত দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা বাইরে থেকে লক করা। তার বুকের ভিতর ধপধপ করতে লাগল। সে কি সত্যিই এই ঘরে বন্দী হয়ে গেল? আজ ধীর পায়ে ওয়াশরুম থেকে বের হল, গাঢ় নীল শার্টের বোতাম দুটো খোলা, চুল থেকে টপটপ করে পানি পড়ছে। তার ভেজা চুল, গভীর চোখের দৃষ্টি, আর তীক্ষ্ণ চেহারার শীতল অভিব্যক্তি, সব মিলিয়ে তাকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় লাগছিল। নৌরিন হালকা ঢোক গিলল, চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। একটা মানুষ এতটা সুন্দর কিভাবে হতে পারে? মনে হচ্ছে আজ কোনো প্রিন্সেস। আজ চোখের কোণ দিয়ে নৌরিনের তাকিয়ে থাকার বিষয়টা লক্ষ্য করল। ঠোঁটের কোণে একচিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। আজ এক ধাপ সামনে এগিয়ে এসে বলল, কি হল? হঠাৎ চুপ হয়ে গেলে কেন? নৌরিন দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না। আজ আরেক ধাপ এগিয়ে এসে তার সামনে দাঁড়াল, তারপর নিচু গলায় বলল, তাহলে এতক্ষণ আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? আমাকে কি খুব বেশি সুন্দর লাগছে? নৌরিন লজ্জায় রাগে দুঃখে মিশিয়ে বলল, একদম ইবলিশ শয়তানের মতো লাগছে। আজ মৃদু হেসে বলল, তাই বুঝি? তবে কি জানো নৌরিন, এই ইবলিশ শয়তানটা তোমারই স্বামী। নৌরিন চোখ গরম করে তাকাল, আজ সেসবে পাত্তা দিল না। আজ নৌরিনের সামনে এসে বলল, চুলগুলো মুছে দেও। আর তোয়ালেটা নৌরিনের দিকে এগিয়ে দিল। নৌরিন রেগে বলল, পারব না। আজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন পারবে না? নৌরিন দাঁতে দাঁত চেপে বলল, সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আজ একদৃষ্টিতে নৌরিনের চোখের দিকে তাকিয়ে রইল, যেন তার মধ্যে কি চলছে সেটা বুঝতে চাইছে। তারপর ধীরে ধীরে এক পা সামনে বাড়িয়ে বলল, তোমাকে আমি অনুরোধ করিনি, বরং আদেশ করেছি। তাই দ্রুত নিজের কাজ কর। নৌরিন ঠোঁট কামড়ে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, চোখে স্পষ্ট বিরক্তি। আজের চোখ আরও গভীর হল, ঠান্ডা কণ্ঠে বলল, আর আমি আশা করেছিলাম তুমি এতটা অবাধ্য হবে না। নৌরিন দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো কৃতদাস নই যে আপনার প্রতিটা কথায় মাথা নোয়াব। আজ এবার হালকা হাসল, তবে সেই হাসির মধ্যে হালকা বিদ্রুপ ছিল। সে ধীরে ধীরে তোয়ালেটা নামিয়ে নিল, তারপর হঠাৎ সামনে ঝুঁকে নিজের চুলের পানি নৌরিনের গালে লাগিয়ে দিল। নৌরিন দ্রুত হাত দিয়ে মুখ মুছল। আপনি? আজ শীতল গলায় বলল, আমি কি? নৌরিনের গা রাগে কাঁপতে লাগল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা গম্ভীর, যে সে হাসতেই জানে না। আজ এবার নিজেই তোয়ালে দিয়ে চুল মুছতে লাগল, আর চোখ না সরিয়ে বলল, তোমার জেদ আমাকে আরও কৌতূহলী করে তোলে নৌরিন। কিন্তু মনে রেখো, আমার ধৈর্যের সীমা খুব একটা বেশি নয়। নৌরিন রেগে চিৎকার করে বলল, আপনার ধৈর্যের সীমা দিয়ে আমি কি করব মন্ত্রী সাহেব? আমার ডিভোর্স চাই। আজ চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল, যেন নিজের রাগ সামলাচ্ছে। তারপর ধীরে ধীরে চোখ খুলে বলল, তুমি কি সত্যিই ডিভোর্স চাও? নৌরিন ঠোঁট উল্টে বলল, আপনি কি ভাবছেন আমি মজা করছি? আজ চুপ করে গেল, কিছুক্ষণ শুধু নৌরিনের মুখের দিকে তাকিয়ে থাকল। নৌরিনও চোখ সরাল না,
যেন নিজের কথায় দৃঢ় থাকার চেষ্টা করছে। হঠাৎ আজ ধীর পায়ে এগিয়ে এলো, এতটাই কাছে যে নৌরিনের নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন জমে গেল। আজ তার কানের কাছে মুখ এনে নরম কিন্তু শক্ত গলায় বলল, শোনো, আমি কখনোই তোমাকে ডিভোর্স দেব না। বরং এমনভাবে তোমাকে আমার জীবনের অংশ করে নেব যে ডিভোর্স শব্দটাই তোমার কাছে অর্থহীন হয়ে যাবে। নৌরিন হতভম্ব হয়ে গেল। আমিও দেখব কতদিন আপনি আমায় জোর করে আটকে রাখতে পারেন। আজ গম্ভীর গলায় বলল, আমি তোমায় জোর আটকে রাখব না জান, বরং আমার ভালোবাসায় আটকে রাখব, যা থেকে চাইলেও তুমি ছুটতে পারবে না। নৌরিন ঠোঁট শক্ত করে বলল, আপনি যতই কথা বলুন, আমি আপনাকে কখনোই মেনে নেব না। আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আপনি সেটা কেড়ে নিতে পারেন না। আজ এবার ঠান্ডা হাসল, যেন তার কোনো তাড়াহুড়ো নেই, যেন সে জানে যে এই লড়াইটা একদিন সেই জিতবে। আজ ধীর স্বরে বলল, অধিকার? তুমি যদি সত্যিই নিজের অধিকার বুঝতে, তাহলে 4 বছর আগে আমাকে ছেড়ে চলে যেতে না। আমি তোমার কাছে জানতে চাই, কেন ছেড়ে গিয়েছিলে বলো। নৌরিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার গলা শুকিয়ে গেল মুহূর্তেই। 4 বছর আগের সেই রাতটা এখনো তার দুঃস্বপ্ন হয়ে বেঁচে আছে। কিন্তু সে আজের সামনে দুর্বল হতে চায়নি। নৌরিন জোর করে নিজেকে শক্ত হয়ে বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আপনাকে আমি কখনো ভালোবাসিনি, কখনো চাইনি। এটা কি যথেষ্ট কারণ নয়? নৌরিন জোর করে নিজেকে শক্ত করে বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আপনাকে আমি কখনো ভালোবাসিনি, কখনো চাইনি। এটা কি যথেষ্ট কারণ নয়? আমার ডিভোর্স চাই মন্দ। নৌরিনের কথা শেষ হওয়ার আগেই আজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হাত উঠিয়ে ঠাস করে একটা চড় মারল। নৌরিন চরের ধাক্কা সামলাতে না পেরে সোফার একপাশে হেলে পড়ল। মুহূর্তের মধ্যেই তার গালটা লাল হয়ে গেল। নৌরিন ফোপাতে ফোপাতে বলল, আপনি আমায় মারলেন মন্ত্রী সাহেব। আজ রেগে সিংহের মতো গর্জন করে বলল, তোকে শুধু চড় মারা উচিত না, তোকে খুন করা উচিত, যাতে আর কখনো এমন তেরামি না করতে পারিস। খালি সারাদিন কথার মাঝেই একটা শব্দ, আমায় ডিভোর্স দিন। এই তোকে কতবার বলতে হবে যে আমি তোকে ডিভোর্স দিব না? তবুও সবসময় এমন তেরামি করিস কেন বলতো, উত্তর দে। নৌরিন ভয় পেয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছে না আজ এমন ব্যবহার করতে পারে। আজ এবার জোরে ধমক দিয়ে বলল, কি ব্যাপার, উত্তর দিচ্ছিস না কেন? নৌরিন এবার শব্দ করে কেঁদে দিল। আজ খানিকটা বিরক্ত হল। এমন ফ্যাস ফ্যাস কান্না আমার সামনে আর কখনো করবি না। এইসব নেকামি আমার পছন্দ না। নৌরিন মুখে হাত চেপে কাঁদতে লাগল। আজ কিছুটা শান্ত হল প্রিয়সীর কান্না দেখে। সে চায় না তার প্রিয়সীকে কষ্ট দিতে। তবুও মাঝে মাঝে এমন কাজ করে এই মেয়েটা, যা আয়াজকে হিংস্র করে তুলে। আজ এগিয়ে এসে নৌরিনের হাতটা নিজের বুকে চেপে ধরে বলল, এই বুকের প্রতিটা ধ্বনি শুধু তোমার নাম বলে, সুইটহার্ট। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। তবুও কেন বারবার ডিভোর্স নামক শব্দটা বলে, কেন রাগিয়ে দেও বলতো? নৌরিন চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়াল। আপনার ভালোবাসা কি শুধু জোর করে নিজের কাছে বন্দি করে রাখা, আমাকে আঘাত করা? আজের চোয়াল শক্ত হয়ে গেল। সে নৌরিনের মুখটা হাতে চেপে ধরে বলল, আমি তোমায় যেতে দেব না নৌরিন। তুমি শুধু আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও ভেব না। নৌরিন ধাক্কা দিয়ে আজের হাত নিজের গাল থেকে সরিয়ে নিল। কষ্ট আর অপমানে তার পুরো শরীর কাঁপছিল। যদি সত্যিই আমায় ভালোবেসে থাকেন, তাহলে আমায় মুক্ত করে দিন। এভাবে আমায় খাঁচায় আটকে রেখে কখনো আমার ভালোবাসা পাবেন না মন্ত্রী সাহেব। তুমি কি বলতে চাচ্ছ নৌরিন? ক্লিয়ার করে বলো। আমি পাখির মতো আকাশে উড়তে চাই মন্ত্রী সাহেব, যেখানে আপনার মতো কোনো শিকারী থাকবে না। আজ নৌরিনের হাত ধরে টেনে এক ঝটকায় নিজের বুকে টেনে নিল। তুমি কি সত্যিই ডিভোর্স চাও? হ্যাঁ, আমি ডিভোর্স চাই। আজ এক ধাক্কায় নৌরিনকে দেয়ালের সঙ্গে চেপে ধরল। তার চোখে পাগল করা এক দহন। এমন করো না নৌরিন, আমার বড্ড কষ্ট হচ্ছে। নৌরিন ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আজের বাঁধন ছিল কঠিন। সে ফুপিয়ে উঠল,
আমি সত্যিই আপনাকে সহ্য করতে পারছি না মন্ত্রী সাহেব। আজ গভীর দৃষ্টি নিয়ে তাকালো নৌরিনের ভেজা চোখের দিকে, তারপর ফিসফিস করে বলল, তুমি কখনো আমার থেকে মুক্তি পাবে না, নৌরিন। কারণ তুমি আমার প্রাণভোমরা। তুমি শুধু এই আজের অন্য কারণই। আমি আপনার জন্য রোজ রাতে কাঁদতাম, যখন আপনার প্রতীক্ষায় নির্ঘুম রাত কাটাতাম। নৌরিনের চোখ থেকে একের পর এক অশ্রু গড়িয়ে পড়ছিল। কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, এই ভালোবাসা 4 বছর আগে কোথায় ছিল, মন্ত্রী সাহেব? আমি তো দেখতাম প্রতিটা নিউজে আপনি বড্ড সুখে আছেন। এমনকি আপনি আপনার বিয়ে কথাটাও সবার থেকে গোপন রেখেছেন। সবাই জানে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অবিবাহিত। এমনকি বর্তমানে প্রতিটা নিউজে দেখাচ্ছে আপনার সাথে আগামী মাসের 5 তারিখ আইনমন্ত্রীর মেয়ের বিয়ে। তাহলে এখন কেন আমার পিছনে পড়ে আছেন মন্ত্রী সাহেব? নাকি আমায় রক্ষিতা হিসেবে রাখতে চান? আজের চোখে কষ্টের ছায়া নেমে এল, কিন্তু সে মুখ শক্ত করে রাখল। নৌরিনের ব্যথা সে বুঝতে পারছিল, কিন্তু তার ইগো তাকে বাধা দিচ্ছিল। নৌরিন চোখের পানি মুছে কঠিন গলায় বলল, আপনি এই 4 বছরে একবারও আমার খোঁজ নেননি। একবারও আমার দিকে ফিরে তাকাননি। অথচ আজ যখন আমি চলে যেতে চাইছি তখন আপনার বড্ড ইগোতে লাগলো, তাই না মন্ত্রী সাহেব? তাই আমায় জোর করে দরে রাখতে চাইছেন। কেন এমন করছেন মন্ত্রী সাহেব? উত্তর চাই আমার। আজ গভীর দৃষ্টিতে নৌরিনের চোখের দিকে তাকিয়ে রইল। চোখ চোখ রেখে ধীর কণ্ঠে বলল, উত্তর হলো আমি হারতে জানি না, নৌরিন। সেটা রাজনীতি হোক বা ব্যক্তিগত জীবন। আমি তোমায় বড্ড ভালোবাসি নৌরিন। নৌরিন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এটা ভালোবাসা না, মন্ত্রী সাহেব। এটা আপনার ইগো। আপনি হেরে যেতে চান না, তাই জোর করে ধরে রাখতে চাইছেন। আজ এক ধাপ এগিয়ে এসে বলল, ভুল ভাবছ তুমি নৌরিন। কিন্তু একটা কথা তুমি নিজেও জানো, আবার আমিও জানি, তুমি এখনও আমাকে ভালোবাসো। নৌরিন কাপা কাপা কণ্ঠে বলল, ভুল বলছেন, মন্ত্রী সাহেব। আমি আপনাকে আর চাই না। আজ ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, সময় বলে দেব কে ঠিক আর কে ভুল। তবে একটা কথা সত্যি করে বলো তো, দা আহনাফ মির্জা কেন তোমায় বিয়ের প্রস্তাব দিয়েছিল? বলেই নৌরিনকে টেনে বিছানায় বসালো। আর নিজে নৌরিনের সামনে একটা চেয়ার টেনে বসল। নৌরিন কাপা কাপা কণ্ঠে বলল, আমি জানি না। মিথ্যে বলো না নৌরিন। বলেই আজ টেবিলে একটা ঘুষি মারল। নৌরিন ভয় পেয়ে পেছনে সরতে চাইল, কিন্তু আজ চট করে তার হাত ধরে ফেলল। তোমার কি মনে হয় আমি কিছু জানি না? আহনাফ মির্জা একজন নামকরা ডাক্তার, রূপেগুণে পারফেক্ট, তোমার দিকে ক্লাসে তাকিয়ে থাকে। সে শুধু এমনি এমনি তোমাকে প্রস্তাব দিল। নৌরিন চোখ নামিয়ে ফেলল। আজ নৌরিনের চিবুক ধরে তার মুখটা উপরে তুলে বলল, তোমার চোখ নামানোর দরকার নেই নৌরিন। উত্তর দাও আমার কথার। নৌরিন আজের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। এতক্ষণ যত সাহস দেখিয়েছিল তা মুহূর্তেই শেষ হয়ে গেল আজের রাগের কাছে। তুমি আমার একমাত্র অর্ধাঙ্গিনী নৌরিন। তোমার কথা পরপুরুষ ভাববে এটা আমি মেনে নিব না। নৌরিন ফিসফিস করে বলল, আপনি প্লিজ শান্ত হন। আজ এবার হাসল, একটা বিদ্রূপের হাসি। কিভাবে শান্ত হব নৌরিন? কেউ এমনি এমনি কাউকে বিয়ের প্রস্তাব দেয় না। তোমার সাথে তার কিছু না কিছু ছিল, তাই না? নৌরিন চোখ বড় বড় করে তাকাল। আজ ধীরে ধীরে তার মুখটা কাছে আনল, তারপর নৌরিনের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, তুমি শুধু আমার সুইটহার্ট নৌরিন। শুধুই আমার। নৌরিন শ্বাস বন্ধ হয়ে গেল। সে জোরে জোরে শ্বাস নিতে লাগল। আজ তা দেখে মুচকি হাসল। তারপর নৌরিনের কপালে শব্দ করে চুমু খেল। তোমাকে আমি অন্য কারো হতে দেব না সুইটহার্ট। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ তুমি কেবল আমার। নৌরিন চোখ বন্ধ করে ফেলল। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তখনই আজের ফোনটা বেজে উঠল। গার্ডের কণ্ঠ শোনা গেল, স্যার, আপনার মিটিং আছে প্রধানমন্ত্রীর সাথে। আজ ফোনটা কেটে দিল। আজ প্রধানমন্ত্রীর সাথে তার মিটিং করা বড্ড জরুরি। এখন আমায় যেতে হবে, নৌরিন। কিন্তু মনে রেখো, আমাদের আলোচনা এখানেও শেষ নয়। ফিরে এসে তোমার সাথে আর আলোচনা হবে।
নৌরিন এক দৃষ্টিতে আজের দিকে তাকিয়ে রইল। সাদা শার্ট আর কালো ব্লেজারে আয়াজকে দারুণ লাগছিল। আজের সুঠাম শরীরের সঙ্গে পোশাকটা এমনভাবে মানিয়েছে যেন এটি শুধুমাত্র তার জন্য তৈরি করা হয়েছে। হাতে একটা কালো ঘড়ি যা তার ফর্সা হাতটাকে আর সুন্দর করে তুলছে। একদম পারফেক্ট স্বরাষ্ট্রমন্ত্রী লাগছে। তার প্রতিটি পদক্ষেপে যেন একটা দৃঢ়তা, একটা ক্ষমতার আভাস। দরজার কাছে গিয়ে থেমে গেল, তারপর একবার পেছনে ফিরে তাকিয়ে বলল, নৌরিন, পালানোর চেষ্টা ভুলেও করো না, তাহলে ফল তোমার জন্য ভালো হবে না। আমি যা চাই সেটা আমি পাই। এই বিয়েটা শুধু কাগজে কলমে না, বাস্তবেও তোমাকে আমার হতে হবে। আমি ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো মেয়ে হয়ে থেকো। তারপর দরজা ঠেলে বেরিয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই তার কালো গাড়িটি ডুপ্লেক্স বাড়ির গেট পেরিয়ে রাস্তায় মিলিয়ে গেল। আজের গাড়িটা দূরে মিলিয়ে যেতেই নৌরিন ফুপিয়ে কেঁদে উঠল। দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে লাগল, কিন্তু দরজা বাহির থেকে তালা দেয়া। নৌরিন হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, এভাবে বন্দি করে রাখতে চান আপনি আমায়? কিন্তু মন্ত্রী সাহেব, আপনি একটা কথা ভুলে গেছেন। খাঁচার আটকে রাখা পাখিরা কখনোই সত্যিকার আপন হয় না। আজ কালো স্যুট ঠিক করে কনফারেন্স হলে প্রবেশ করল। টেবিলের চারপাশে মন্ত্রী, উপদেষ্টা এবং ভোক্তা অধিকার সংস্থার কর্মকর্তারা বসে আছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সভা শুরু হল। প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে বললেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের দুর্ভোগ কমানোর জন্য কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে মতামত দিন। আজ ঠান্ডা গলায় বলল, ভোক্তা অধিকার সংরক্ষণ শুধু আইন দিয়ে সম্ভব নয়। মাঠপর্যায়ে আরও কঠোর তদারকি দরকার। ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে অস্থির করছে। ভোক্তা অধিদপ্তরের তদারকি টিম আরও শক্তিশালী করতে হবে। আমি প্রস্তাব দিচ্ছি, প্রতিটি বিভাগে অতিরিক্ত লোক নিয়োগ করা হোক এবং বাজার মনিটরিং টিম বাড়ানো হোক। নিয়মিত অভিযান চালাতে হবে। একজন উপদেষ্টা মাথা ঝাঁকালেন, এটা ভালো প্রস্তাব, তবে নিয়োগের ক্ষেত্রে দক্ষ জনবল প্রয়োজন। আজ দৃঢ় কণ্ঠে বলল, সাধারণ মানুষ আজ ন্যায্য দামে পণ্য পাচ্ছে না, অথচ আমরা শুধু পরিকল্পনা নিয়ে বসে আছি। এটি চলতে পারে না। আমি চাই, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি বাজারে বিশেষ টিম কাজ শুরু করুক। যদি কেউ মজুতদারি করে, কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী আজের প্রস্তাবে সম্মতি জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দিলেন। সবাই যখন একে একে কনফারেন্স হল থেকে বেরিয়ে গেল, প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে আজের দিকে তাকালেন। তার চোখে গর্বের ঝলক। প্রধানমন্ত্রী গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কিন্তু আমার ডান হাত। আজ বিন্দুমাত্র অভিব্যক্তি না বদলে বলল, আপনার বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় শক্তি, স্যার। প্রধানমন্ত্রী হালকা হাসলেন, বিশ্বাস অর্জন করা কঠিন, কিন্তু তুমি সেটা প্রমাণ করেছ বারবার। তবে খেয়াল রেখো, ক্ষমতায় যত বাড়বে, শত্রুও তত বাড়বে। আজ এক মুহূর্তের জন্য চুপ রইল। তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার শত্রুরা একদিন না একদিন বুঝবেই যে আমি কখনো পিছপা হই না। প্রধানমন্ত্রী মাথা ঝাঁকালেন, সেটাই তো ভয়। তুমি যা করো তা খুব নিখুঁতভাবেই করো, কিন্তু ব্যক্তিগত জীবনেও একটু ভারসাম্য রাখার চেষ্টা করো। আজ ক্ষমতা কখনোই একা উপভোগ করা যায় না। আজ কিছু বলল না। তার মাথায় তখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, নৌরিন। আজ বের হতেই চারপাশ থেকে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। সাংবাদিকরা মুহূর্তেই তাকে ঘিরে ধরল। মাননীয় মন্ত্রী, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন কি পদক্ষেপ নিচ্ছে? ভোক্তা অধিকার সংরক্ষণে কি ধরনের পরিবর্তন আসছে? শোনা যাচ্ছে, কিছু উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত, এ নিয়ে আপনার কি বক্তব্য? প্রশ্নগুলো একের পর এক ছুটে আসছে। আজের চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এল। তার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাইলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করল। শক্ত মুখের সামনের দিকে তাকিয়ে সে এগিয়ে চলল, কোনো উত্তর না দিয়েই। কিন্তু সাংবাদিকরা এত সহজে ছাড়ার পাত্র নয়। স্যার, আপনাকে কি কোনো কারণে চুপ থাকতে বলা হয়েছে? আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, তা নিয়ে আপনি কি বলবেন? এই প্রশ্নটা শুনে আজ থমকে দাঁড়াল।
চোখ ধীরে ধীরে এক সাংবাদিকের দিকে ঘুরল, যে সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছে। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে মুহূর্তের মধ্যে চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে গেল। সবার মনে হলো এবার কিছু একটা হবে। কিন্তু আজ শুধু ঠোঁটের কোণে একপাশে হালকা বাঁকা হাসি ফুটিয়ে বলল, যখন সময় আসবে তখন ঠিকই উত্তর পেয়ে যাবেন। তারপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে সোজা গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে বসে ইঞ্জিন চালু করল। সাংবাদিকরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আজও তাদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরী এক রহস্যই রয়ে গেল। অন্যদিকে মাহতাব ইফতেখার নিজের বিশাল অফিস রুমে বসে একের পর এক মদ ঢেলে খাচ্ছেন। চোখ দুটো লালচে হয়ে উঠেছে, নেশার ঘোরে তার পুরো শরীর কাঁপছে। গ্লাস হাতে নিয়ে গভীর চিন্তায় ডুবেছিলেন, ঠিক তখনই দরজায় কড়া নাড়ল তার ব্যক্তিগত সরকারি। স্যার, আমি নৌরিন ম্যাডামকে খুঁজে পেয়েছি। মাহতাব ইফতেখার কথাটা শুনেই গ্লাসটা টেবিলে রাখলেন। তাহলে খুন করে ফেল। সরকারি হতভম্ব হয়ে গেল, একটু ইতস্তত করে বলল, কিন্তু স্যার, নৌরিন ম্যাডাম এখন আজ স্যারের সাথে আছেন। বসুন্ধরা ভিলায়। মাহতাব ইফতেখার যেন অবাক হলেন। গ্লাসটা তুলে এক ঢোকে মদ শেষ করলেন, তারপর রাগে শক্ত করে গ্লাসটা চেপে ধরলেন। হঠাৎ করে গ্লাসটা টেবিলে আছাড় দিয়ে ভেঙে ফেললেন। আজ আবারও আমার বিরুদ্ধে গেল। সরকারি ভয় কুঁকড়ে গেল, নিচু স্বরে বলল, স্যার, এবার কি করবেন? মাহতাব ইফতেখার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। অন্ধকার শহরের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর হাসি দিলেন। আমি এবার নিজের হাতেই খেলা শেষ করব। সরকারি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আমার মনে হচ্ছে আপনি আর এই খেলায় জিতবেন না। কারণ আজ স্যার যদি একবার জানতে পারে আপনি নিজেই তার শ্বশুরকে ভয় দেখিয়ে সিলেট পাঠিয়েছিলেন, তাহলে যুদ্ধ লেগে যাবে আপনার সাথে। মাহতাব ইফতেখার এবার হো হো করে হেসে দিলেন। সামনে পড়ে থালা গ্লাসের ভাঙা টুকরোগুলোকে পায়ের নিচে মচমচিয়ে গুড়িয়ে দিয়ে ধীর পায়ে সহকারীর সামনে এসে দাঁড়ালেন। চোখে মুখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। আজ যদি সত্যি আমার বিরুদ্ধে দাঁড়ায়, তবে ওকেও সরিয়ে ফেলতে আমার এক মুহূর্তও দেরি হবে না। সরকারি হতভম্ব হয়ে গেল। কিন্তু স্যার, উনি তো আপনার একমাত্র সন্তান। মাহতাব তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ক্ষমতার সামনে রক্তের কোনো মূল্য নেই। তার চোখের ভেতর এক অন্ধকার ঘূর্ণি খেলে গেল, যেন সে ভয়ঙ্কর কিছু করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজ দরজা খুলে রুমে প্রবেশ করতেই দেখল, নৌরিন বিছানার কোণে বসে কাঁদছে। তার কাঁধগুলো কাঁপছে, আর মুখটা হাতের তালুতে ঢেকে রেখেছে। আজের হৃদয়টা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে এগিয়ে এসে সে নৌরিনের সামনে হাঁটু গেড়ে বসল। আজ কণ্ঠস্বর নরম করে বলল, নৌরিন। নৌরিন মুখ তুলে তাকাল। তার চোখ লাল, অশ্রুতে ভেজা। এভাবে কান্না করছো কেন সুইটহার্ট? আপনার জন্যই তো কান্না করছি। কেন আমাকে এভাবে বন্দি করে রেখেছেন? আমি কি কোনো আসামি? তার কণ্ঠে ছিল হতাশা আর ক্ষোভের মিশ্রণ। আজ দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি, নৌরিন, তুমি কষ্ট পাচ্ছ। কিন্তু আমি তোমাকে নিরাপদ রাখতে চাই। নৌরিনের চোখে অবিশ্বাসের ছায়া। নিরাপদ? নাকি নিজের ইচ্ছা আমার উপর চাপিয়ে দিচ্ছেন? আজের মুখ কঠিন হয়ে গেল। আমি যা করছি, তোমার ভালোর জন্যই করছি। নৌরিন মাথা নাড়ল। আমার ভালো আমি নিজেই বুঝি, মন্ত্রী সাহেব। তাই দ্রুত আমাকে মুক্তি দিন। আজের চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া দেখা দিল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। আমি তোমাকে যেতে দিতে পারি না, নৌরিন। নৌরিনের চোখে আবার অশ্রু জমল। তাহলে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন না, মন্ত্রী সাহেব? আজ চুপ করে রইল, তার মনের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। নৌরিনের চোখে আবার অশ্রু জমল। তাহলে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন না, মন্ত্রী সাহেব? আজ চুপ করে রইল, তার মনের ভেতর এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। হঠাৎ নৌরিনের কান্নাভেজা চোখ দেখে তার হৃদস্পন্দন বেড়ে গেল। নৌরিনের রূপের স্নিগ্ধ সৌন্দর্য যেন বিষাদের ছোঁয়ায় আরও গভীর হয়ে উঠেছে। তার পরনে একটি হালকা গোলাপি রঙের থ্রিপিস, যার ওড়নাটি আলতোভাবে মাথার ওপর ঘোমটা দেওয়ার মতো পড়ে আছে।
গাঢ় পান্না সবুজ সালোয়ার কামিজের কারুকাজ সূক্ষ্ম এমব্রয়ডারিতে ফুটে উঠেছে, যা তার ব্যক্তিত্বের সঙ্গে দারুণ মানিয়ে গেছে। তার লম্বা, ঢেউ খেলানো চুলগুলো খোলা, কয়েকটা অসতর্কে কপালের পাশে নেমে এসেছে, চোখের কোণে জমে থাকা অশ্রু চুলগুলোকে আরও উজ্জ্বল করে তুলেছে। তার ঘন, কালো চোখের পাতা বারবার কাঁপছে, যেন ভেতরের আবেগ লুকোতে পারছে না। নরম, গোলাপি ঠোঁট অল্প ফাঁক হয়ে আছে, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দগুলো গলার কোথাও আটকে গেছে। নৌরিনের মুখে কোনো সাজ নেই, তবু তার সৌন্দর্য কোনো কৃত্রিমতার মুখাপেক্ষী নয়। বিষণ্ণতার ছায়া তাকে আরও রহস্যময় করে তুলেছে, যেন এই মুহূর্তে সে এক দুঃখী রাজকন্যা, যার দুঃখ দেখেও আজ চোখ ফিরিয়ে নিতে পারছে না। হঠাৎ আজ নৌরিনের দিকে ধীর পায়ে এগিয়ে আসতে লাগল। নৌরিন কার পায়ের আওয়াজ শুনে উপরে তাকাল। দেখল আজ মাতাল চাহনি দিয়ে তার দিকে আসছে। নৌরিন হালকা ঢোক গিলে পিছাতে লাগল। এই আপনি এগিয়ে আসছেন কেন? আজ কোনো কথা বলল না, কারণ সে তো তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। নৌরিন পেছাতে পেছাতে দেয়ালের সাথে আটকে গেল। নৌরিন যাওয়া ধরলে আজ দেয়ালের দুই পাশে নৌরিনকে আটকে দিল। নৌরিন অবাক নয়নে আজের দিকে তাকিয়ে আছে, আর আজ নৌরিনের মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন প্রিয়সীর রূপের মাঝে ডুবতে চাই। হঠাৎ নৌরিন গালে কার ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল, থরথর করে কাঁপতে লাগল। জীবনে এই প্রথম কোনো পুরুষ তাকে এতটা গভীরভাবে স্পর্শ করল। আজ তা দেখে বাঁকা হাসল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আমার এতটুকু স্পর্শেই এভাবে কাঁপছ? যদি সম্পূর্ণভাবে তোমায় নিজের করে নেই, তাহলে তো মনে হয় তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। এইদিকে নৌরিনের কানে আজের ঠোঁটের গরম স্পর্শ লাগতেই সে তার ওড়না হাতের মাঝে ঝাপটে ধরল। আজ তা দেখে হো হো করে হেসে দিল। নৌরিন লজ্জা ও ভয় কাটিয়ে বলল, একদম হাসবেন না মন্ত্রী সাহেব। আজ দুষ্ট হেসে নৌরিনের কোমর জড়িয়ে দরে কাছে টেনে এনে বলল, তাই বুঝি? তা হাসলে কি হবে? নৌরিন রেগে বলল, ছাড়ুন আমায়। এসব বাজে কাজ করতে আমায় এখানে এনেছেন তাই না? আজ ঠোঁটের কোনো রহস্যময় হাসি এনে বলল, না বউ, এসব বাজে কাজ আমি তোমার অনুমতি নিয়েই করব। আমি কোনো কাপুরুষ নই যে তোমার অনুমতি ছাড়া তোমার উপর ঝাঁপিয়ে পড়ব। আর সব থেকে বড় কথা, তুমি আমার বউ, তোমাকে আমার সাথেই সারাজীবন থাকতে হবে। তাহলে এত তাড়াহুড়া কেন করব? আস্তে আস্তেই না হয় একদিন বাদশার বাপ হয়ে যাব। নৌরিন অবাক নয়নে আজের দিকে তাকাল। আজ তা দেখে আজ নৌরিনের চোখে চুমু খেল। তারপর বলল, চল খেতে যাবে। অনেকক্ষণ হয়েছে খাওনি। নৌরিন চিৎকার করে বলল, খাব না আমি। আজ কানে আঙ্গুলে দিয়ে বলল, কানটা আমার শেষ হয়ে গেল। এই অল্প বয়সেই আমাকে কানা করতে চাও নাকি? ধাম দেখলে বাঁচি না। উনার নাকি অল্প বয়স। আমার থেকে 11 বছরের বড়, আর দেখ ভাব দেখাচ্ছ মনে হচ্ছে বাচ্চা। যত সব ইবলিশ শয়তান আমার কপালে জুটল। এসব নৌরিন মনে মনে বলল, কারণ আজের সামনে এসব বলার সাহস নেই। আজ ভ্রুকুচকে বলল, কি হলো সুইটহার্ট, কি এত বিড়বিড় করছ? নিশ্চয়ই আমাকে গালি দিচ্ছ। নৌরি আমতা আমতা করে বলল, কি কি বলছেন আপনি? এই তুমি তোতলা নাকি? শেষমেশ একটা তোতলা মেয়ে নাকি আমার বউ? হে আল্লাহ, এই দুঃখ আমি কোথায় রাখব? এই আপনি চুপ করবেন। রাগে ঠোঁট কাঁপতে কাঁপতে কথাটা বলেই নৌরিন রুম থেকে সোজা বেরিয়ে আসল। আজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল, কিন্তু তাকে থামানোর সাহস পেল না। নৌরিন দ্রুত পায়ের ছন্দে সোজা ছাদের দিকে রওনা দিল। উপরে উঠে দোলনায় বসতেই এক হালকা বাতাস এসে তার ওড়নার কিনারা উড়িয়ে দিল। মন ভালো করার জন্য সে চারপাশে তাকাল। ছাদটা যেন এক চমৎকার বাগান, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে সৌন্দর্যের এক অনন্য উপহার। চারপাশে সারি সারি ফুলের টব, প্রতিটিতে বাহারি রঙের ফুল ফুটে আছে। লাল, হলুদ, বেগুনি, কমলা, যেন রঙের উৎসব। গোলাপের গাছে টকটকে লাল আর সাদা গোলাপ ফুটে আছে, পাশে কদমের গাছ, যার ছোট ছোট ফুল বৃষ্টির ফোঁটায় ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। বেলি আর চামেলির সৌরভ বাতাসে মিশে এক মোহময় পরিবেশ তৈরি করেছে। এক কোণে দাঁড়িয়ে থাকা আমের গাছটায় কয়েকটা কাঁচা আম ঝুলছে, আর তার পাশেই রয়েছে লতানো মানিক প্ল্যান্ট, যা রেলিং বেয়ে উপরে উঠেছে।
অপরাজিতার নীল ফুলগুলো বাতাসে দুলছে, মনে হচ্ছে যেন প্রকৃতিই নৌরিনকে শান্ত করার চেষ্টা করছে। ছাদের মাঝখানে রাখা ছোট্ট একটা কাঠের দোলনায় বসে নৌরিন চোখ বন্ধ করল। দোলনার ওপর ছাতার মতো ঝুঁকে থাকা বোগেনভিলিয়ার লালচে ফুলগুলো তার মাথার ওপর ছায়া ফেলেছে। হালকা বাতাস তার চুলে খেলা করছে, কিন্তু তার ভেতরের ঝড় কিছুতেই থামছে না। নৌরিন গভীর শ্বাস নিল। চারপাশের প্রকৃতির এই নীরবতা যেন একটু একটু করে তার বিষণ্ণ মনটাকে প্রশান্ত করছে। না, কোনোভাবেই আমাকে আজের সাথে সম্পর্ক ঠিক করলে চলবে না। সামনে নির্বাচন, কোনোভাবেই শত্রুর ছেলের সাথে ভাব জমালে চলবে না। আর কাল তো ইলহামের ফেরার কথা। আর ও যদি জানে আমি আজের সাথে আছি, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হবে। না, আর ভাবতে পারছি না। যে করেই হোক আমায় এখান থেকে পালিয়ে সিলেটে যেতে হবে, সেটা ইলহাম ফেরার আগেই। বলেই নৌরিন দীর্ঘ শ্বাস ফেলল। হঠাৎ তার পাশে আয়াজকে বসতে দেখে খানিকটা দূরে সরে গেল। আজ কোমর জড়িয়ে দরে আর গভীরভাবে কাছে টানল। নৌরিন ছোটার জন্য অস্থির হয়ে গেল। আজ নৌরিনের মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, সুইটহার্ট, আমার চোখের দিকে তাকাও। আর তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আমি কি পরপুরুষ? নৌরিন কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল, হাতের আঙুলগুলো একটার পর একটা মুঠোর ভেতর পেঁচিয়ে ধরল। মনে হচ্ছিল, যদি সে আজের চোখের দিকে তাকায়, তাহলে হয়তো তার সব লুকানো অনুভূতি ধরা পড়ে যাবে। আজ তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, সুইটহার্ট, একটা কথা কি তুমি জানো? মানুষ তখনই অপর মানুষটার সাথে কথা বলতে পারে না, যখন সে কিছু লুকায়। তুমি কিছু লুকাচ্ছ। নৌরিন চমকে উঠে তাকাল। বিস্ময় তার চোখ বড় হয়ে গেল। আজ কিভাবে বুঝল? আমি তো কিছুই বলেনি, এমনকি কোনো অস্বাভাবিক আচরণও করেনি। তবু আজ ঠিকই ধরে ফেলেছে যে আমি কিছু একটা লুকাচ্ছি। সত্যিই স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরীর চোখে ফাঁকি দেওয়া এত সহজ না, এই সত্যটা নৌরিন আজ আরও একবার টের পেল। আজ ধীর ধীরে নৌরিনকে আর কাছে টেনে নিল। কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, নৌরিন, আমি তোমাকে যেদিন থেকে চিনেছি, সেদিন থেকেই জানি তুমি কখনো মিথ্যা বলো না। কিন্তু আজ তোমার চোখ অন্য কথা বলছে, বলেই আজের চোখে গভীর অনুসন্ধানের কাজে লেগে পড়ল। যেন এক নিমেষেই নৌরিনের মনের ভেতরটা পড়ে নিতে পারবে। নৌরিন নিঃশ্বাস বন্ধ করে ফেলল, মনে হচ্ছিল চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। কি হলো, চুপ কেন? আমার উত্তর চাই। নৌরিন তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল, যেন তার চোখের ভাষা আড়াল করতে পারে। কিন্তু আজ তার চিবুক ছুঁয়ে মুখটা নিজের দিকে ফেরাল। আমার চোখের দিকে তাকাও, আজ নরম গলায় বলল, অথচ তার কণ্ঠে এক অদৃশ্য শাসন ছিল। নৌরিন অনিচ্ছা সত্ত্বেও তাকাল। আজের চোখে ছিল প্রশ্ন, ছিল দাবি, আর ছিল এক অপরিসীম অধিকার। আজ নৌরিনের কানে ফিসফিস করে বলল, আমি কি তোমার জন্য অপরিচিত কেউ? স্বামী হই তোমার, তাহলে আমার কাছে তোমার মনের গোপন কথা বলতে এতটা অস্থির হচ্ছ কেন? দেখুন, আমি সত্যিটা জানতে চাই। কোনো কিছু দেখা দেখি করতে চাই না। তাই দ্রুত সত্যিটা বলো। নৌরিন চুপ করে রইল। আজ এবার একটু ঝুঁকে নৌরিনকে নিজের কোলে বসাল। তারপর নিজের মাথাটা নৌরিনের কাঁধে রাখল। সে কানের কাছে ফিসফিস করে বলল, সুইটহার্ট, তোমার নীরবতা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। প্লিজ, কিছু বলো। আমি আমি জানি না কিভাবে বলবো। আর সবকিছুর উত্তর হয় না। আজ ধীরে ধীরে তার হাতটা ধরে নিজের উষ্ণ স্পর্শে মুঠোবন্দি করল, যেন তাকে আশ্বাস দিতে চায় যে সে একা নয়। তুমি শুধু বলার চেষ্টা করো, বাকিটা আমিই বুঝে নেব। তার কণ্ঠে ছিল এমন আশ্বাস, যেন এই পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে সে নৌরিনকে আগলে রাখবে। দেখুন, আমায় জোর করবেন না। সময় হলে আমি ঠিকই বলবো। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে কথাগুলো বলে নৌরিন আকাশের দিকে তাকাল। রাতের আকাশ আজ আশ্চর্য রকমের স্বচ্ছ। নীলচে কালো গাঢ় আধারের মাঝে এক টুকরো উজ্জ্বল চাঁদ ঝলমল করছে, যেন নরম রূপলি আলো ছড়িয়ে সমস্ত পৃথিবীতে মোহময় করে তুলেছে। চাঁদের চারপাশে সাদা মেঘের হালকা আবরণ, যা দেখতে যেন এক স্বচ্ছ ওনার মতো মনে হচ্ছে। নৌরিন নিঃশ্বাস নিল, মনে হলো চাঁদটা আজ তার মনের কথা বোঝে।
তার আবছা আলোয় ঢাকা পড়েছে পৃথিবীর সমস্ত ব্যথা, সমস্ত না বলা অনুভূতি। আজ এক দৃষ্টিতে নৌরিনের দিকে তাকিয়ে রইল। নৌরিনের মুখের ওপর চাঁদের আলো পড়ে তাকে আরো কোমল আর রহস্যময় করে তুলেছে। আজ শান্ত কণ্ঠে বলল, তুমি জানো, নৌরিন, চাঁদ অনেক সময় আলো দেয়, কিন্তু তার নিজস্ব গাঢ় অন্ধকার কেউ দেখতে পায় না। তুমি কি তেমন কিছু লুকিয়ে রাখছ? নৌরিন চুপ রইল, শুধু চাঁদের দিকে তাকিয়ে রইল নিঃশব্দে। হঠাৎ আজ নৌরিনের কোলে শুয়ে পড়ল। নৌরিনের কোমর শক্তভাবে জড়িয়ে ধরল, যেন নৌরিন পালাতে না পারে। আজের শ্বাসপ্রশ্বাস নৌরিন নিজের শরীরে গভীরভাবে অনুভব করছে। সে কাঁপা কাঁপা হাতে আজের মাথা সরাতে চাইল। আজ চোখ বন্ধ করে কিছুটা কঠোর স্বরে বলল, সুইটহার্ট, একটু শান্তিতে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে দেও তো। আমি আজ বড্ড ক্লান্ত, তাই আমার গভীর ঘুম প্রয়োজন। বলেই নৌরিনের হাতের তালুতে একটা হালকা চুমু খেল। তবে এই চুমুটা ছিল আদরের মতো, কিন্তু সেই মৃদু স্পর্শে নৌরিনের মন আরও বিভ্রান্ত হয়ে পড়ল। আজের গভীর নিঃশ্বাসের আওয়াজ আর তার মৃদু চুমু যেন সবকিছু বদলে দিয়েছে। এই চুমু যেন আজের শান্তিপূর্ণ দৃষ্টি আর অবোধ অন্তরের কথা বলছিল। নৌরিন কিছু বলতে চেয়েও কিছু বলতে পারল না। তার চোখের কোণে এক অদ্ভুত দ্বন্দ্ব ছিল। কিছু বলার প্রয়োজন ছিল, কিন্তু সে ভাবল, হয়তো এই মুহূর্তটা একটু শান্তি ও প্রশান্তি প্রাপ্য। চারপাশের বাতাস থেকে একটা নসিদ ফেসে এলো। প্রেমের সুরে গাওয়া এক মিষ্টি নসিদ বলল, প্রেমে ভরা এই জগৎ, তুমিই আমার আশ্রয়। অন্তরের গহীনে মেঘ, তুমি আমার রোশনী, প্রেমের সুতায় যেন হৃদয় কথা বলে। তোমার মাঝে আমি খুঁজে পাই নীরব ভালোবাসার ভাষা, প্রেমের রঙে রাঙিয়ে যায়। তুমি আছো, আমি আছি, একসাথে চলব পথের মাঝে, আল্লাহর সৃষ্টির মাঝে মিলন। তোমার প্রেমে আমি আত্মসমর্পণ। প্রেম হল শান্তির তৃপ্তি, এক চিরন্তন অবিচল পথ, বিশ্বের মাঝে এক সুর, তুমি আর আমি, এক অটুট হৃদয়ে। এভাবে প্রেমের সুর কখনো বাতাসে ভেসে ওঠে, কখনো নৌরিন ও আজের হৃদয়ে ধ্বনিত হয়, এক স্নিগ্ধ সুর, যা সারা জীবনের অমূল্য অঙ্গীকার হয়ে থাকে। গভীর রাত, শীতের ঠান্ডা বাতাস বারবার নৌরিনের গায়ে লাগছে, আর প্রতিবারই তার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। নৌরিন ওড়নাটা বারবার উড়ে যাচ্ছে বাতাসের সাথে তাল মিলিয়ে। ওড়নাটা ধরতে চেয়েও ধরতে পারছে না, কারণ আজ তার দুই হাত বুকের উপর শক্ত ধরে ঘুমিয়ে আছে। আজ ঘুমের মাঝে নড়ে চড়ে উঠে নৌরিনের কোমর আর শক্ত করে জড়িয়ে ধরল। নৌরিন হালকা কেঁপে উঠল। নৌরিন চাঁদের আলোতে আজের ঘুমন্ত মুখের দিকে তাকাল। কি অপূর্ব সুন্দর লাগছে এই লোকটাকে! কতটা শান্ত হয়ে ঘুমাচ্ছে লোকটা! ফর্সা মুখটায় না আছে কোনো রাগ আর না আছে কোনো হিংসা। গোলাপি ঠোঁট দুটো হালকা নড়ছে, মনে হচ্ছে কোনো পরিকল্পনায় সে ব্যস্ত। কে বলবে এই লোকটায় জেগে থাকলে হিংস্র হয়ে উঠে? কতটা পসেসিভ হয়ে উঠে নৌরিনের জন্য! কতটা শান্ত ছিল আজ হঠাৎ করে কেন এতটা হিংস্র হয়ে উঠেছে? এই বিষয়গুলো বড্ড ভাবাচ্ছে নৌরিনকে। নৌরিনের হঠাৎ চোখ যায় আজের ঠোঁটের পাশের কালো তিলটার দিকে। গোলাপি ঠোঁটের পাশে কি সুন্দর না লাগছে কালো তিলটা! তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেল। সে দ্রুত চোখ সরিয়ে নিল। ঘুমান্ত অবস্থায় মানুষকে এতটা সুন্দর লাগতে পারে, তা আজ আয়াজকে না দেখলে নৌরিন বিশ্বাসই করত না। কি সুন্দর মায়া লেগে আছে মুখটায়! আচ্ছা, আমি কি সত্যিই আয়াজকে ভালোবাসি? এসব ভাবতেই নৌরিন নড়েচড়ে উঠল। নিজের হাত দুটো ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। এতেই আজের গভীর ঘুমটা ভেঙে গেল। চোখ পিট পিট করে নৌরিনের দিকে তাকাল। নৌরিনকে এমন মোচড়ামুচড়ি করতে দেখে আজ বেশ বিরক্ত হল। এমন করছো কেন নৌরিন? আমি তো ঘুমিয়েছিলাম, আর তোমার সেটাও সহ্য হল না। এতটাই ব্যস্ত তুমি নৌরিন? ওকে, তোমার শাস্তি হলো আজ সারা রাত তুমি আমার বুকে ঘুমাবে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি কখনোই আপনার বুকে ঘুমাবো না। প্লিজ আমার হাত দুটো ছাড়ুন। আজ শুনেও না শোনার ভান করে নৌরিনের হাতে ডিপলি কিস করল। এতে নৌরিন রাগে ফোঁসফোঁস করতে লাগল। আজ উঠে দাঁড়িয়ে নৌরিনকে কোলে তুলে নিল আর রুমের দিকে হাঁটা শুরু করল। নৌরিন রেগে চিৎকার করে বলল, এই আমাকে নামান বলছি। আমাদের কিছুদিন পর ডিভোর্স হবে আর আপনি তামাশা শুরু করেছেন।
আজ বাঁকা হেসে নৌরিনের কোমর হালকা ছেড়ে দিল। নৌরিন ভয় পেয়ে আজের গলা জড়িয়ে ধরল। কি ব্যাপার, তুমি আমার গলা জড়িয়ে ধরেছ কেন? গলা ছাড় বলছি। দেখুন আপনি কিন্তু বেশি করছেন। ওকে আমি তো বেশি করছি, তাহলে ফেলে দেয় বলেই আজ আবার কোল থেকে ছেড়ে দেওয়ার ভান করল। নৌরিন এবার ভীতু গলায় বলল, প্লিজ আমায় ফেলে দিবেন না মন্ত্রী সাহেব। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার কত ইচ্ছা আমার একসাথে 4টা বেবি হবে। না না, 4টা না, 6টা বেবি হবে। আমি ওদের নিয়ে স্কুলে যাব, ওদের খাইয়ে দিব, আর অনেক কিছু করব। প্লিজ আমার বাচ্চাদের এতিম করবেন না। আজ থেমে নৌরিনের মুখের দিকে হা করে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ পর মস্তিষ্কে কথাগুলো যেতেই আজ হো হো করে হেসে দিল। নৌরিন রেগে তাকিয়ে বলল, এই এভাবে বোকার মতো হাসছেন কেন? আজ সোজা রুমে এনে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজের কালো ব্লেজারটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। শার্টের বুতাম খুলতে লাগল। আজের এমন কাণ্ডকারখানা দেখে নৌরিন ভয়ের চোটে বিছানা থেকে উঠে দাঁড়াল। এই আপনি এমন করছেন কেন? আর ভুলেও আমার কাছে আসবেন না বলে দিলাম, তাহলে কিন্তু খুন করে ফেলব। আজ এগিয়ে এসে নৌরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেন গো বউ, এত ভয় পাচ্ছ কেন? তোমার 6টা বাচ্চা আনার জন্য প্রিপারেশন নিতে হবে না। নৌরিন এবার লজ্জা পেল। তার গাল লাল হয়ে উঠল। তবুও নিজেকে সামলিয়ে বলল, আপনি এসব করতেই আমাকে এখানে এনেছেন তাই না? আপনি? আর কিছু বলার আগে আজ রেগে চিৎকার করে বলল, তোমার এসব ফালতু চিন্তা যদি শেষ হয়ে থাকে তাহলে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ো। ডিস্টার্ব করো না আমায়। এমনিতেই নানা চিন্তায় আছি আমি। আর শোন, তোমাকে স্পর্শ করতে তোমার অনুমতি নেওয়ার আমার প্রয়োজন নেই। ইচ্ছা করলেই তোমায় গভীরভাবে স্পর্শ করতে পারি। আর তুমি আমায় বাধা দিয়েও আমার সাথে পেরে উঠবে না। এতটুকু শক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আজ ইফতেখার চৌধুরীর আছে, বুঝতে পেরেছ মেয়ে? আর একটা কথা কান খুলে শুনে রাখো, স্বামী হই তোমার, তাই এসব আজেবাজে চিন্তা দূরে রাখো। নৌরিন এবার ভয় পেয়ে গেল। চুপচাপ গিয়ে বিছানায় বসল। আজ ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে সোজা নৌরিনের পাশে শুয়ে পড়ল। চোখের উপর ডান হাত দিয়ে রেখেছে। নৌরিন আস্তে আস্তে পাশ ফিরে তাকাল। কি ব্যাপার, বসে আছো কেন? শুয়ে পড়। নৌরিন বসে রইল। আজ হেঁচকা টানে নিজের বুকের উপর ফেলল। নৌরিন ছোটার জন্য ছটফট করছে। আজ নৌরিনের কপালে কিস করে এক প্রকার হুমকি দিয়ে বলল, আর একবার যদি মোচড়া মুচড়ি করতে দেখি তাহলে ডাইরেক্ট 4 বছর আগের বাসরটা সেরে ফেলব। তাই চুপচাপ ঘুমাও। নৌরিন আজের মুখের দিকে তাকাল। তার ঠোঁটের কোনো এমন দুষ্টহাসি দেখে নৌরিনের হৃদয় কেঁপে উঠল। ঘুমাতে বলেছি, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাতে বলেনি। চোখ বন্ধ কর কুইক। নৌরিন থতমত খেয়ে গেল। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ করল। আজ তা দেখে মুচকি হাসল। সামনে নির্বাচন নিয়ে নানা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। নৌরিনের বাবা ফোনটা হাতে নিয়েই চিন্তিত চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। নম্বরটা চেনা, কিন্তু এত রাতে ফোন করার কারণটা তার কাছে ভালো ঠেকছিল না। তিনি আর এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলেন। ওপাশ থেকে গম্ভীর ঠান্ডা গলায় মাহতাব ইফতেখার বলল, তোমার মেয়ে খুব বেয়াদব হয়ে গেছে, বুঝলে? সে আমার আয়াজকে পথভ্রষ্ট করছে। আমি এটা কোনোভাবেই মেনে নেব না। নৌরিনের বাবা ধীর গলায় বললেন, আপনি যা বলছেন তা ঠিক না। আমার মেয়ে কখনো কারো ক্ষতি করতে পারে না। ওপাশ থেকে গম্ভীর কড়াভাবে একটা গলা ভেসে এলো, শুনুন, আমি এত কথা বলতে পছন্দ করি না। আপনার মেয়ে যদি আমার ছেলের জীবন থেকে না সরে তাহলে পরিণাম ভালো হবে না। নৌরিনের বাবা একটু থমকে গেলেন, কণ্ঠস্বরে অস্বস্তি ফুটে উঠল, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আজের বাবা কঠিন স্বরে বললেন, হুমকি না, সতর্ক করছি। আমার পরিবারে ওর জায়গা নেই, আর কখনো হবেও না। যদি ও নিজে সরে না যায় তাহলে আমি এমন ব্যবস্থা নেব যে আপনি নিজেই ওকে সরাতে বাধ্য হবেন। নৌরিনের বাবা রেগে বলল, আর কত আমার মেয়েকে দূরে রাখব? গত 3 বছর ধরে আমি ও আমার মেয়েটা লন্ডনে ছিলাম। এই তো 1 বছর হলো দেশে ফিরলাম, আর আপনি আবার শুরু করে দিলেন পুরানো শত্রুতা। মাহতাব ইফতেখার এবার রাগে গর্জে উঠল।
এত সাহস তোমার, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। শুনে রাখো, তুমি যদি চুপচাপ নৌরিনকে আজের জীবন থেকে সরিয়ে না নেও, তাহলে ফল ভালো হবে না। ভুলে যেও না আমার ক্ষমতা কতটা। দরকার হলে সিলেট থেকে তুলে এনে তোমাকে রাস্তার ভিখারি বানিয়ে দেব। তখন বুঝবে আমার কথা অবহেলা করার পরিণাম কতটা ভয়ঙ্কর। নৌরিনের বাবার হাত কাঁপছিল, তিনি কিছু বলার আগেই ওপাশ থেকে কল কেটে দেওয়া হলো। ফোনটা কানে লাগানো অবস্থায় কিছুক্ষণ বসে রইলেন তিনি। বুকের ভেতর চিন্তার এক ঝড় বয়ে গেল। এবার কি করবে তিনি? নৌরিন কি জানে তার ভবিষ্যৎ নিয়ে এভাবে খেলা চলছে? পরক্ষণেই জানালার পাশে গিয়ে ভাবল, ইলহাম তো কাল আসছে। আর ও যদি এসব জানতে পারে তাহলে হয়তো আজের সাথে যুদ্ধ লেগে যাবে। তিনি জানেন ইলহাম কতটা নৌরিনকে ভালোবাসে। সকালবেলা নৌরিন চুপচাপ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দরজার কাছে এল। পুরো বাড়ি এখনো ঘুমে ডুবে আছে। আয়াজও হয়তো তখনও ঘুমাচ্ছে। এটাই তার সুযোগ। তার হৃদয় দ্রুত লাফিয়ে উঠছে, কিন্তু সে পিছু হটবে না। আজের এই দমবন্ধ করা পৃথিবী থেকে বের হয়ে যেতে হবে তাকে। ধীরে ধীরে দরজা খুলল। এক পা, দু পা, দরজা পার হয়ে গেল। একটা গভীর শ্বাস নিল, যেন নতুন মুক্তির স্বাদ পেল। কিন্তু ঠিক তখনই, কোথায় যাচ্ছ নৌরিন? গা ছমছমে কণ্ঠস্বর পেছনে থেকে ভেসে এল। তার শিরদাঁড়া বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। ধীরে ধীরে পেছনে তাকাল। আজ দরজার ফ্রেমে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক দৃষ্টি। যেন সে জানত নৌরিন পালানোর চেষ্টা করবে। এই ভোরবেলা কোথায় যাচ্ছ? হ্যাঁ। আজ ধীর পায়ে এগিয়ে এল, নৌরিনের হাত শক্ত করে চেপে ধরল। নৌরিন ততক্ষণে পুরোপুরি জমে গেছে। মুখে কথা জোগাচ্ছে না। বলছো না কেন কোথায় যাচ্ছ? আজ এবার আরও কাছে এল, মুখ একদম নৌরিনের কানের কাছে এনে ফিসফিস করল, তোমার কি মনে হয় তুমি পালিয়ে যেতে পারবে? নৌরিন শ্বাস নিতে পারছে না। এ কোনো ফাঁদে পড়ল সে? আজ কোনো কথা না বলে নৌরিনের হাত শক্ত করে ধরে টেনে নিয়ে এল ঘরের ভেতরে। দরজা এক ঝটকায় বন্ধ করে দিল। আজের গলার আগে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি ভেবেছিলে আমি টের পাব না? নৌরিন আতঙ্কে পেছনে সরে গেল, কিন্তু আজ আগিয়ে এল। নৌরিন প্রতিবাদ করে বলল, আমি আপনার দাসী নই যে আমাকে এভাবে জোর করে আটকে রাখবেন। আজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, বউ হও তুমি আমার, তাই তোমাকে বন্দি করে রাখার অধিকার আমার আছে। তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় যে আমি বুঝতে পারব না তুমি পালিয়ে যাচ্ছ? নৌরিন আজের হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আজের শক্তি ছিল প্রবল। নৌরিন রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমার জীবন আমি নিজের মতো করে কাটাব। আপনার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। আজ ঠান্ডা চোখে তাকিয়ে রইল, একটুও নরম হল না, বরং আরও শক্ত করে নৌরিনের হাত চেপে ধরল। তার গলায় হালকা হাসির আভাস ফুটে উঠল, অধিকার নেই? কে বলল? নৌরিন ছটফট করল, আমি বললাম। আপনি যা খুশি করতে পারেন না। আজ ধীরে ধীরে নৌরিনকে কাছে টেনে আনল, এতটাই কাছে যে তাদের মাঝে আর এক বিন্দু দূরত্বও রইল না। গভীর চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমার উপর আমার অধিকার প্রথম দিনই প্রতিষ্ঠা হয়েছে নৌরিন। তুমি চাইলেই তা বদলাতে পারবে না। নৌরিন শ্বাস আটকে গেল তার কথায়। এতটা কর্তৃত্ব, এতটা দৃঢ়তা। কিন্তু সে নিজেকে হারাতে চাইল না। কাপা গলায় বলল, আমি আমি আপনার কিছু হয় না, বুঝতে পেরেছেন? আজের ঠোঁট বাঁকা হাসিতে মোড় নিল। একদম নরম গলায় বলল, সত্যি? তাহলে কেন আমার স্পর্শে তোমার শ্বাস ভারী হয়ে আসে? নৌরিন দ্রুত মুখ ফিরিয়ে নিল। আপনার এই অহংকার খুব দ্রুত ভেঙে যাবে আজ। বলেই সে আবার হাত ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু আজ তাকে ছাড়ল না, বরং আরও গভীরভাবে তাকিয়ে বলল, দেখা যাক কার অহংকার আগে ভাঙে নৌরিন। তুমি কার বলো তো নৌরিন? নৌরিন কাঁপতে কাঁপতে বলল, আমি আমি শুধু আমার নিজের। আজ এবার তার হাতের শক্তি একটু কমিয়ে দিল, কিন্তু ছেড়েও দিল না। গভীর কণ্ঠে বলল, ভুল নৌরিন। তুমি আমার, শুধুই আমার। তুমি চাইলেও এই সত্যটা বদলাতে পারবে না।
নৌরিন চোখ বড় বড় করে তাকাল। আজের চোখে যে দাবি ছিল তা উপেক্ষা করা কঠিন, কিন্তু সে সহজে হার মানবে না। ঠোঁট চেপে রাগে গর্জে উঠে বলল, আপনার এসব একতরফা সিদ্ধান্ত আমি মানতে বাধ্য নই। আজ একদম শান্ত, চোখে অদ্ভুত এক গম্ভীরতা, যেন তার প্রতিটা কথা আগুনের মতো ছড়িয়ে পড়ছে, কিন্তু সে নিজেই আগুনের শিখা নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর আজ ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি ফুটিয়ে বলল, একতরফা? নৌরিন, তুমি ভুল বলছ। আমাদের মাঝে যা চলছে তা কখনোই একতরফা নয়। নৌরিন গা ঝাড়া দিয়ে বেরিয়ে আসতে চাইল, কিন্তু আজ তার হাত শক্ত করে ধরে রাখল। ছাড়ুন আমাকে। নৌরিন ধাক্কা দিয়ে সরতে চাইল। আজ হালকা হাসল, সেই চিরচেনা বাঁকা হাসি যা নৌরিনকে অস্বস্তিতে ফেলে দেয়। সে ধীর পায়ে সামনে এসে নৌরিনের চিবুক ছুঁয়ে বলল, তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি ঠিক তোমায় খুঁজে নেব। আর তুমি চাইলেও নিজেকে আমার থেকে দূরে রাখতে পারবে না। নৌরিন ধাক্কা দিয়ে আজের হাত সরিয়ে দিল। আমি কেবল একটাই জিনিস চাই, মন্ত্রী সাহেব, স্বাধীনতা। আপনার ছায়া থেকে মুক্তি। আজ এবার হাসল না, বরং চোখের গভীরে এক ঝড় খেলা করল। সে ফিসফিস করে বলল, নৌরিন, আমি তোমাকে স্বাধীনতা দিতে পারি, কিন্তু আমার মনের ভেতর থেকে তোমাকে মুছে ফেলার ক্ষমতা আমার নেই। আর তুমি কি জানো? তোমারও নেই। তোমার মুখ বলছে এক কথা, কিন্তু চোখ ওগুলো বলে দিচ্ছে অন্য কথা। আর তুমি নিজেই জানো না তুমি কি চাও। নৌরিনের বুক ধড়ফড় করে উঠল। সে নিজেই জানে আজের প্রতিটি কথা সত্যি, কিন্তু সে মানতে চায় না, কখনোই না। সে চোখ সরিয়ে নিল, কিন্তু আজ তাকে ছাড়ল না। একদিন তুমি আমার কাছে এসে বলবে, আজ আমাকে আর কখনো ছেড়ে যেও না। নৌরিন চমকে তাকাল। তার হৃৎস্পন্দন অজান্তেই দ্রুত হয়ে গেল। অসম্ভব। আজ হাসল। গভীর, রহস্যময় এক হাসি। তারপর আস্তে আস্তে বলল, সময় বলে দেব কোনো অসম্ভব আর কোনোটা সম্ভব। তারপর সে এক ঝটকায় নৌরিনকে নিজের দিকে টেনে নিল। নৌরিন এক ঝটকায় তার বুকের সাথে ধাক্কা খেল। ইলহাম প্লেনে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, এবার খেলা হবে, মি। আজ। এবার আর তোমায় জিততে দিব না আমি। 4 বছর আগের সব প্রতিশোধ আমি নেবই। তার চোখে জ্বলছিল এক দৃঢ় প্রতিজ্ঞা, যেন আজের হাত থেকে সবকিছু ছিনিয়ে নেয়ার দিন এসে গেছে। গাঢ় অন্ধকার আকাশে নক্ষত্রগুলো যেন তার আবেগের সঙ্গে তাল মিলিয়ে ঝলমল করছে। ইলহামের মুখে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল, এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আজ হাসল। গভীর, রহস্যময় এক হাসি। তারপর আস্তে আস্তে বলল, সময় বলে দেব কোনো অসম্ভব আর কোনোটা সম্ভব। তারপর সে এক ঝটকায় নৌরিনকে নিজের দিকে টেনে নিল। নৌরিন এক ঝটকায় তার বুকের সাথে ধাক্কা খেল। আজ হঠাৎ নৌরিনকে কোলে তুলে নিল। ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করল। নৌরিন হতভম্ব হয়ে গেল। মন্ত্রী সাহেব, আপনি এটা কি করছেন? আমাকে নামান। আজ কোনো কথার জবাব দিল না, বরং তার ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটে উঠল। শক্ত হাতে নৌরিনকে ধরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে লাগল। নৌরিন তৎক্ষণাৎ হাত পা ছুঁড়ে বাধা দেওয়ার চেষ্টা করল, আমি হাঁটতে পারি। আমাকে কোলে তোলার দরকার নেই। আজ নির্লিপ্ততা গলায় বলল, তুমি যদি শান্ত না হও, তাহলে সোজা তোমাকে কোল থেকে ফেলে দিব। তখন কোল থেকে না, সরাসরি মেঝেতে পড়বে। আর তোমার কোমর ভেঙে যাবে। নৌরিন গলা শক্ত করে বলল, আপনার সাহস তো কম না। আজ একটু থামল, গভীর চোখে নৌরিনের মুখের দিকে তাকাল। তারপর ধীর স্বরে বলল, তুমি এখনো আমার সাহসের পুরোটা দেখোনি, নৌরিন। কিন্তু একদিন ঠিকই দেখবে। জাস্ট ওয়েট কর। নৌরিন শিউরে উঠল। আতঙ্ক, রাগ, লজ্জা সব মিশে তার বুকের ভেতর ধাক্কা দিতে লাগল। কিন্তু আজের চোখে ছিল এক অন্যরকম আগুন, যা সহজে নেভার নয়। ওয়াশরুমে এনে ঝর্ণা ছেড়ে দিল। নৌরিন ও আজ ভিজতে লাগল। নৌরিন হতভম্ব হয়ে গেল। ঠান্ডা পানি তার শরীর ভিজিয়ে দিচ্ছিল, আর আজ তার সামনে দাঁড়িয়ে নিষ্পলকভাবে তাকিয়েছিল। আজ, আপনি পাগল হয়ে গেছেন।
নৌরিন চিৎকার করে উঠল, কিন্তু আজ বিন্দুমাত্র বিচলিত হল না। আজ ধীর কণ্ঠে নৌরিনের কানে ফিসফিস করে বলল, পাগল হয়েছি। কিন্তু সেটা তোমার স্নিগ্ধ রূপের প্রিয়সী। নৌরিন ক্ষিপ্ত হয়ে আজের বুকে ধাক্কা দিতে লাগল। আপনার এসব পাগলামি আমি আর সহ্য করব না। বের হন এখান থেকে। আজ ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে বলল, নো সুইটহার্ট, আমি বের হব না। কারণ তোমার সাথে একসাথে ভেজার অনেক ইচ্ছা ছিল। তাই ইচ্ছাটা পূরণ করেই ছাড়ব। নৌরিন চোখ বন্ধ করে রাগ সামলানোর চেষ্টা করল, কিন্তু আজ সামনে এসে গা ঘেঁষে দাঁড়াতেই তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল। তুমি যতই চেঁচাও, নৌরিন, তুমি শুধু আমার। আর আমার জগৎ থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। নৌরিনের পুরো শরীর শিউরে উঠল। আজ তা দেখে হাসল। নৌরিনের কোমর জড়িয়ে দরে কাছে টেনে বলল, আমার স্পর্শে এখন কেন শ্বাস দ্রুত হয়? নৌরিন হাঁপাতে লাগল। প্লিজ বের হন। আমার ঠান্ডায় সমস্যা আছে। আজ অস্থির হয়ে গেল। তারপর নৌরিনের দিকে তাকিয়ে বের হয়ে গেল। আলমারি থেকে একটা গাউন বের করে নৌরিনের হাতে দিল। নৌরিন দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর বের হল মাথায় তোয়ালে পেঁচিয়ে। আজ হাঁ করে তাকিয়ে রইল। এত সুন্দর কেউ হয় নাকি? নৌরিনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে, যেন কোনো মুক্তা ছুটছে। গোলাপি ঠোঁট দুটো আর স্নিগ্ধ লাগছে গোসল করার জন্য। আজ সোফা থেকে উঠে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগল। নৌরিন পেছাতে লাগল। আজ একটানে কোমর জড়িয়ে ধরে কাছে টানল। নৌরিন তাল সামলাতে না পেরে আজের বুকে এসে পড়ল। আজ ফিসফিস করে বলল, ওহে প্রিয়সী, তোমার ভেজা চুলের স্নিগ্ধ রূপে আমি পাগল হয়ে যাচ্ছি। মন চাই তোমার ভেজা চুলের মাঝে ডুবে যেতে। নৌরিন কাপা কাপা গলায় বলল, মন্ত্রী সাহবে। আমি। আজ ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, আর কোনো কথা নই। আজকের মতো ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে কিন্তু ছাড়ব না। প্রিয়সী, এবার নাস্তা খেতে চল। নৌরিন নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল, যেন আজের অনুভূতিগুলো উপেক্ষা করছে। আজ কিছু না বলে চুপচাপ তার পেছনে হাঁটছিল, যেন সে সব কিছু জানে, কিন্তু কিছুই বলার দরকার। নৌরিন গম্ভীর মুখে সিঁড়ি দিয়ে নামতে লাগল। সার্ভেন্টরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। কে এই মেয়ে তাদের মন্ত্রীর সাথে? তারা তো কখনো কোনো মেয়েকে এভাবে আজের এত কাছাকাছি দেখেনি। একজন কানে কানে বলল, এই মেয়ে কি তাহলে মন্ত্রীর? আরেকজন ফিসফিস করে বলল, বউ নাকি অন্য কেউ? নৌরিন তাদের দৃষ্টি উপেক্ষা করে ডাইনিং টেবিলে গিয়ে বসল। আয়াজও তার পাশে বসল, কিন্তু সার্ভেন্টদের কৌতূহলী চোখ তার নজর এড়ায়নি। এক পলক তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত কৌতূহল ভালো না। তোমরা তোমাদের কাজ করো। কুইক। সার্ভেন্টরা ভরকে গিয়ে দ্রুত যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সবার মনে একই প্রশ্ন, কে এই রহস্যময়ী মেয়ে? আজ ধীরে ধীরে নৌরিনের প্লেটে বিরিয়ানি তুলে দিল। তারপর নিজের হাতে চামচ তুলে নিয়ে বলল, মুখ খোল। নৌরিন চোখ বড় বড় করে তাকিয়ে রইল, আমি নিজে খেতে পারব। আজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, জানি পারবে, কিন্তু আমি তোমাকে খাওয়াতে চাই। তাই দ্রুত মুখ খোল। নৌরিন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি আপনার দাসী নই যে এভাবে। কথা শেষ করার আগেই আজ আলতো করে এক লোকমা বিরিয়ানি তার ঠোঁটের কাছে ধরল। নৌরিন গম্ভীর মুখে তাকিয়ে রইল, যেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না। আজ শান্ত স্বরে বলল, তুমি না খেলে আমিও খাব না, কিন্তু তার চোখে ছিল কঠোর হুকুম। নৌরিন অসহায়ের মতো বিরিয়ানির লোকমাটা মুখে নিল। আজ তৃপ্তির হাসি দিল। সার্ভেন্টরা দূর থেকে বিস্ময় তাকিয়েছিল, এমন দৃশ্য আগে কখনো দেখেনি কেউ। আজ একে একে নৌরিনকে 2 প্লেট বিরিয়ানি খাইয়েছে। নৌরিনও না করতে পারেনি, কারণ আজ বারবার আদুরে গলায় বলছিল, আরেকটা লোকমা খাও, নৌরিন। শুধু আরেকটা। কিন্তু যখন আজ আরেক প্লেট নিতে গেল, তখনই নৌরিন ধমক দিয়ে বলল, মন্ত্রী সাহেব, এবার থামুন। আমি আর একদমই খাব না। আজ ভ্রু উঁচিয়ে মুচকি হাসল, 3 প্লেট না খেলে পেট ভরবে কি করে? নৌরিন চোখ বড় করে তাকালো, পেট ভরবে না মানে? আমি মানুষ, কোনো হাতি নই। আজ হেসে বলল, হাতি হলে ভালোই হতো, বেশি খেতে পারতে।
বলেই আরেকটা লোকমা সামনে ধরল। নৌরিন চুপ করে রইল। আজ চোখের ইশারায় লোকমাটা মুখে নিতে বলল। নৌরিন অসহায় মুখ করে লোকমাটা মুখে নিল। আর কয়েক লোকমা নৌরিনের মুখে দিল। নৌরিন এবার কপালে হাত দিয়ে বিরক্তির সুরে বলল, এই মন্ত্রী সাহেব, এবার থামেন। আমি কি হাতি নাকি যে এভাবে খাওয়াচ্ছেন? আজ মুচকি হেসে আরেক চামচ তুলে নিয়ে বলল, তুমি তো আমার রাজরানী, আর রাজরানীরা একটু বেশি খেলে ক্ষতি নেই। নৌরিন এবার সত্যি রেগে গেল, একটার পর একটা প্লেট নিয়ে আসছেন। আমি কি আপনার হাতে বন্দি পাখি? আজ চোখ সরু করে বলল, পাখি তো নয়, কিন্তু যদি বলো, তোমাকে মনের খাঁচায় বন্দি করে রাখব। নৌরিন হতবাক হয়ে তাকিয়ে রইল। আজ তখনও বিরিয়ানির প্লেটটা তার সামনে ধরেছে, চোখে ছিল সে কি দৃঢ়তা। নৌরিন দাঁত চেপে বলল, আরেকটা চামচ দিল এই পুরো প্লেট উল্টে দেব। আজ হেসে বলল, বেশ, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। নৌরিন মনে মনে হাফ ছেড়ে বাঁচল, কিন্তু বুঝতে পারল, এই মন্ত্রী সাহেব সহজে হার মানার মানুষ নন। আজ ঠোঁট কামড়ে দুষ্টহাসি দিয়ে বলল, এবার আমাকে খাইয়ে দেও। নৌরিন রেগে তাকিয়ে রইল। আজ সেসবে পাওয়া না দিয়ে হামখেয়ালি গলায় বলল, না খাইয়ে দিল আজ ঢাকা মেডিকেলে ক্লাস করতেও যেতে পারবে না। নৌরিন চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি কি সত্যিই মানুষ নাকি কোনো দানব? আজ ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, দানব হলে তো একটু ভয় পেতে, তাই না? নৌরিন রাগ চেপে বলল, আমি ক্লাস মিস করব না, আর আপনাকে খাইয়েও দেবও না। বুঝলেন? আজ হাত গুটিয়ে চেয়ার ঠেলে পিছিয়ে গিয়ে বলল, বেশ, তাহলে প্রস্তুত হও, কারণ আমি আজকেই তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে আসব। নৌরিন ধপ করে চেয়ারে বসে পড়ল, মানে? আপনি আবার কি উল্টা পাল্টা বলছেন? আজ গম্ভীর গলায় বলল, মানে হচ্ছে, যদি তুমি আমাকে খাইয়ে না দাও, তাহলে তোমার ক্লাসের লেকচারারকে ফোন দিয়ে বলবো যে তুমি আমার বউ, আর আমার সাথে রোমান্স করার জন্য আজ আসতে পারবে না। নৌরিন ধাক্কা খেল। এই লোক তো আসলেই উন্মাদ। রাগ চেপে আজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছে, খাওয়াবো। কিন্তু এরপর একদম শান্ত হয়ে বসে থাকবেন। আজ বিজয়ের হাসি দিয়ে বলল, এটাই তো চাই। নৌরিন বিরক্ত মুখে এক চামচ তুলে এনে আজের মুখের সামনে ধরল। আজ হেসে বলল, এভাবে নয়, আদর করে খাওয়াও। নৌরিন রাগে গজগজ করতে করতে বলল, একদিন আমারও সময় আসবে মন্ত্রী সাহেব, তখন দেখবেন আমি কি কি করতে পারি। আজ হাসতে হাসতে বলল, তুমি তো আমার বউ, তোমার কাছ থেকে হার মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আজ হঠাৎ নৌরিনের হাত চুমু খেল। নৌরিন বিস্ময়ে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু আজ শক্ত করে ধরে রাখল। গভীর চোখে তাকিয়ে বলল, তোমার এই হাতই একদিন আমার জন্য রান্না করবে, আমার যত্ন নেবে, আমার পাশে থাকবে, আমি জানি। নৌরিন চোখ ঘুরিয়ে বলল, সাম্রাজ্যের মতো কথা বললেই সত্যি হয়ে যাবে না। আজ ঠোঁটে হাসি ফুটে বলল, আমি যা চাই তা পাই, অলয়েজ বুঝেছ বালিকা। নৌরিন এবার পুরো রেগে গেল, নিজেকে কি কোনো রাজাবাদশাহ ভাবছেন নাকি? আজ ধীর স্বরে বলল, তোমার চোখ বলছে, তুমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছ আমার জন্য। নৌরিন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলল, ভুল ভাবছেন। আমি শুধু আমার স্বাধীনতা চাই। আজ এক ধাপ সামনে এসে বলল, স্বাধীনতা পেতে হলে আগে ভালোবাসতে হয়, বউ। নৌরিন হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল, আজের গভীর দৃষ্টি যেন তাকে পুরোপুরি বন্দি করে ফেলেছে। আজ খাওয়া শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছল, তারপর নৌরিনের দিকে তাকিয়ে একটু ঝুঁকে এল। নরম ভঙ্গিতে তার কপালে একটা চুমু খেয়ে বলল, দ্রুত বোরকা পরে আসো, আমরা বের হব। নৌরিন হতভম্ব হয়ে আজের দিকে তাকিয়ে রইল। কোথায় যাব আমরা? আজ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, ঠোঁটে রহস্যময় হাসি। জানতে হলে আগে বোরকা পরে আসো। বেশি দেরি করলে কিন্তু কোলে তুলে নিয়ে যাব। নৌরিন রাগে চোখ পাকাল, আপনার এত দাদাগিরি কেন? আমি কোথাও যাব না। আজ ধীর পায়ে এগিয়ে এল, হাত বাড়িয়ে তার কপালের চুল সরিয়ে দিল। আমার সাথে থাকতে হলে এই দাদাগিরি সহ্য করতেই হবে, বউ। এখন চুপচাপ গিয়ে রেডি হও। নৌরিন ঠোঁট কামড়ে বিরক্তি লুকানোর চেষ্টা করল। এই লোককে কিছু বলা মানে নিজের সময় নষ্ট করা। কঠিন মুখ করে রুমের দিকে যেতে লাগল, কিন্তু মনে মনে ভাবল, আসলে কোথায় নিয়ে যেতে চাইছে।
নৌরিন রেডি হয়ে বাইরে এলো। আকাশের আলো যেন সোনালি রঙে ভরে উঠেছিল, আর তার সামনে দাঁড়িয়ে ছিল আজ। তার পরনে ছিল একটি কালো স্যুট, চমকানো সানগ্লাস চোখে। সানগ্লাসের মাধ্যমে তার তীক্ষ্ণ, গম্ভীর দৃষ্টি আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছিল, যেন কোনো রহস্য লুকানো রয়েছে সেখানে। তার মুখাবয়ব ছিল সোজা, কিন্তু চোখে অদৃশ্য এক তীব্রতা ছিল, যেন সবকিছু নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা তার হাতে। নৌরিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। আজ মুখে এক চিমটি হাসি ফুটিয়ে নৌরিনের দিকে এক পা এগিয়ে বলল, গাড়িতে উঠো প্রিয়সী। নৌরিন কিছু না বলে ড্যাব ড্যাব করে কেবল তার সানগ্লাস পরা চোখের দিকে তাকিয়ে রইল, যেন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আজ ও নৌরিন গাড়িতে উঠল, এবং গাড়ি ধীরে ধীরে চলতে লাগল। আজ স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাচ্ছিল। তার মুখে কোনো অনুভূতি ছিল না। নৌরিন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আজের মুখের দিকে। নৌরিন অবশেষে ভেঙে বলল, কোথায় যাচ্ছি আমরা? আজ এক ঝলক তাকিয়ে বলল, তুমি জানতে চাও, কিন্তু এত সহজে জানা যাবে না। নৌরিন বিরক্তি নিয়ে বলল, আপনি কি আমাকে জিম্মি করে রাখতে চাচ্ছেন নাকি? আজ একটু হাসল, আসলে কখনো কখনো কাউকে একটু নিয়ন্ত্রণে রাখা দরকার। নৌরিন বুঝতে পারল যে তারা এক অজানা পথে এগোচ্ছে। এবার সত্যিই জানার সময় এসেছে, কোথায় নিয়ে যাচ্ছে আজ তাকে। আজ ঢাকা মেডিকেলের সামনে গাড়ি থামিয়ে ধীরে ধীরে হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, এসে গেছি, নেমে যাও। ক্লাস শেষ করে আমায় কল করো। নৌরিন কিছু না বলে মাথা নিচু করে এক মুহূর্ত চুপ রইল। তারপর দরজা খুলে বাইরে পা রাখল। আজ কিছু বলার আগেই গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। নৌরিন পা বাড়াল মেডিকেলের দিকে, কিন্তু মনে মনে কিছু একটা ভেবেই চলেছিল। আজ গাড়ির জানালা দিয়ে একবার নৌরিনকে দেখল, তারপর দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালিয়ে চলে গেল। তার মনের মধ্যে অজানা কিছু ছিল, কিছু যার সাথে তার অনুভূতিগুলোর গভীর সম্পর্ক ছিল। গাড়ি নির্বাচন অফিসের সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আজের মনের সেই পুরানো প্রশ্নগুলো আবার ফিরে আসছিল, কি অপেক্ষা করছে সামনে। বিমানবন্দরের বিশাল কাচের দেয়ালের ওপারে সকালের আলো মিটমিট করছে। লোকজন আসা যাওয়া করছে, ঘোষণা চলছে স্পিকারে। নৌরিন একপাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও ইলহাম এখনও বের হয়নি। চোখের সামনে মানুষজন বেরিয়ে আসছে, কিন্তু ওর জন্য যে অপেক্ষা করছে তার দেখা নেই। শয়তানটা কি প্লেনে বসে ঘুমিয়ে পড়ল নাকি? নৌরিন বিড়বিড় করল। হঠাৎ করে ভিড় ঠেলে এক ছেলেকে বেরিয়ে আসতে দেখা গেল। লম্বা, সুঠাম গর্ন, কালো শার্টের ওপর ধূসর জ্যাকেট, চুলগুলো একদম পারফেক্টভাবে এলোমেলো। চোখে কালো সানগ্লাস, হাতে টলি ব্যাগ, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইলহাম নৌরিনের দিকে এক ঝলক তাকিয়ে চশমাটা খুলল। এক সেকেন্ডের মধ্যেই ইলহাম সামনে এসে দাঁড়াল, এক ঝটকায় নৌরিনকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। ঝগড়ুটে পড়ি, কেমন আছিস? ইলহামের কণ্ঠে সেই চিরচেনা দুষ্টুমি। নৌরিন হতভম্ব হয়ে গেল। কয়েক সেকেন্ড সে কিছুই বুঝতে পারল না। তারপর ঠেলে সরিয়ে দিল ইলহামকে। হুম, ভালো আছি, শয়তান। নাক উঁচু করে বলল সে। ইলহাম ভ্রু উঁচু করল, শয়তান? আমি ভাবলাম তুই আমাকে মিস করেছিস। হাহ, স্বপ্নেও না। আরে, তাহলে এতক্ষণ ধরে আমার জন্য এখানে বসে কি করছিলি? তোমার জন্য না, আমি তো আসছিলাম অন্য কাজে। উই তো, পুরনো অভ্যাস এখনো গেল না। আগে আমার সাথে কথা না বললে তোর দিন কাটত না, আর এখন এমন ভাব করছিস। নৌরিন মুখ গম্ভীর করে বলল, আমি কি ছোট বাচ্চা নাকি? এখন আমার অনেক দায়িত্ব, সময় নেই তোমার সাথে হাসাহাসি করার। হা হা হা, যতই সিরিয়াস হওয়ার চেষ্টা করিস, তোর ওই মুখ দেখে তো মনে হচ্ছে না। ইলু, তুমি কি সারাজীবন আমার মাথার ওপর ঝাঁপিয়ে পড়বে? হ্যাঁ, কারণ আমি তোর একমাত্র ইলু, তাই এটা ভুলে যাস না। নৌরিন বিরক্ত হয়ে বলল, যদি ইলু হও, তাহলে একটু দূরে দাঁড়াও তো। এক কাজ করি, আগে ভালো খাবার খাই, তারপর বসে বসে তোকে নিয়ে ঝগড়া করব। নৌরিন হাফ ছেড়ে বলল, চলো। ইলহাম লাগেজ টেনে নিল, আর নৌরিন মুখ গম্ভীর করে থাকলেও তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা ঠিকই ধরা পড়ছিল।
বিমানবন্দরের বাইরে ঠান্ডা বাতাস বইছে। চারপাশে গাড়ির ভিড়, ট্যাক্সি চালকরা যাত্রী ডাকছে। ইলহাম ট্যালি ব্যাগটা থামিয়ে কপালে ভাঁজ ফেলে নৌরিনের দিকে তাকাল। এই বাবা, আমার জন্য গাড়ি পাঠায়নি। নৌরিন ঠোঁট বাঁকিয়ে বেঞ্চি কাটল। না, বড় চাচা বলেছে তোমাকে বাসে যেতে। ইলহামের চোখ বড় হয়ে গেল। মানে? আমি বাসে চড়ব? শুই না তো শরীর গুলিয়ে আসতেছে। নৌরিন মজা পেয়ে বলল, ঢং যত সব। তুই এটা নিয়ে মজা করছিস? আমি বাসে উঠে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকব। মানুষ যদি সেলফি তোলে তখন কি হবে? উহু, তোমার এত আত্মবিশ্বাস। কিবা রঙের চেহারা নাম রাখছে তার পেয়ারা। ইলহাম গম্ভীর মুখে বলল, তাহলে এক কাজ কর, তুই বাসে চল আমার সাথে। নৌরিন সাথে সাথে পেছিয়ে গেল। ওরে বাবা, আমি আবার বাসে করে যাব কেন? ইলহাম হাসল, মানে? তোর ইজ্জত আছে, আর আমার নেই। নৌরিন চোখ উল্টে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি একা যাও। আমি তোমাদের বাসায় গিয়ে তোমাকে এক কাপ গরম চা বানিয়ে দেব। ইলহাম হাত গুটিয়ে বলল, তোর হাতে বানানো চা? হাহ, তার চেয়ে বরং আমি 10 দিন না খেয়ে থাকব। নৌরিন রেগে গেল। ইলহামের পিঠে কিল ঘুষি দিতে লাগল। ইলহাম হাসতে লাগল। আজ তখন নির্বাচন অফিসে ব্যস্ত ছিল। সামনে অনেক লোক, ক্যামেরা, মাইক্রোফোন, সবকিছু মিলিয়ে চারদিক সরগরম। হঠাৎ তার ব্যক্তিগত বডিগার্ডের ফোন এল। স্যার, ম্যাডাম এখন আপনার চিরশত্রু ইলহাম খানের সঙ্গে আছেন। আজ মুহূর্তের মধ্যে থমকে গেল। এক হাতে ফোন চেপে ধরল, আরেক হাতে কলমটাকে শক্ত করে ধরল। মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে গেল। তুই কি বললি? ইলহাম কবে ফিরল? তার কণ্ঠ গভীর হয়ে উঠল, যেন আগুনের নিচে চাপা দেওয়া কয়লার মতন কিছু জ্বলছে। জি স্যার, আমি নিজের চোখে দেখেছি। তারা একসাথে এসেছেন, হাসছিলেনও। আজের চোখে মুখে মুহূর্তের মধ্যে যেন ঝড় বয়ে গেল। নির্বাচনের কাগজপত্র, সাইন করা ফাইল, সাংবাদিকদের উপস্থিতি, সবকিছু যেন এক ঝটকায় অপ্রাসঙ্গিক হয়ে গেল। তার শত্রু ইলহাম খান আর নৌরিন একসঙ্গে হাসছে। গভীর শ্বাস নিয়ে সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু মুঠি শক্ত হয়ে উঠল। চারপাশের সবাই হয়তো ভাবল, আজ চিন্তিত নির্বাচন নিয়ে। কিন্তু বাস্তবতা একেবারে অন্যরকম ছিল। সে ধীর গলায় বলল, ওদের ওপর নজর রাখো, আমি আসছি। তারপর ফোন কেটে দিয়ে আজ ঠান্ডা চোখে সামনের কাগজপত্রের দিকে তাকাল। এখন নির্বাচনের থেকে জরুরি হয়ে উঠেছে আরেকটা যুদ্ধ, একটা ব্যক্তিগত যুদ্ধ। কিছুক্ষণ পর আজ গাড়ির জানালার কাচ নামিয়ে বসেছিল। তার চোখ ছিল সামনের দিকে, কিন্তু মন পড়েছিল ফোনের সেই কথাগুলোতে, নৌরিন ইলহামের সঙ্গে আছে। গাড়ির গতি ধীর হতেই সে দেখল, নৌরিন রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। পাশে ইলহাম খান। নৌরিন হেসে কথা বলছিল, আর মুহূর্তের মধ্যে সে ইলহামের গালে এক চিমটি কেটে দিল। ইলহাম বিরক্ত হয়ে কিছু বলল, আর নৌরিন হাসতে লাগল। আজ চুপচাপ দেখল। ভেতরে যেন এক অগ্নিকুণ্ড জ্বলছিল, কিন্তু মুখে কোনো অনুভূতির রেখা টানল না। গাড়ির ভেতরে ঠান্ডা এসি হাওয়া আর বাইরের কোলাহলের মাঝে এক অদ্ভুত শূন্যতা তৈরি হল। সে কিছু বলল না। গাড়ির ভেতরে হাতের মুঠিটা শক্ত হয়ে এল, কিন্তু সে মুখে এক ফোঁটাও অভিব্যক্তি ফুটতে দিল না। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তার নৌরিন অন্য কারো সঙ্গে এত হাসছে, তাও এত স্বাভাবিকভাবে। কই তার সাথে তো এমন হাসে না। সে একটা দীর্ঘ শ্বাস নিল। ঠোঁট কামড়ে ধরল, যেন ভেতরের রাগকে কোনোভাবে আটকে রাখতে চায়। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির জানালা তুলে দিল। কিন্তু মাথার ভেতর থেকে দৃশ্যটা আর যাচ্ছিল না। নৌরিনের হাসি, ইলহামের সঙ্গে তার সেই স্বাভাবিক বন্ধুত্ব, আর গালের সেই টান। নৌরিন একটু দাঁড়াতে বলে কোথায় যেন চলে গেল। ইলহাম বিরক্ত মুখে ফোন বের করে দেখল, চার্জ শেষ। ইলহাম নিজেকে বলল, এই মেয়েটা একবার গেলে আর ফেরোতে চায় না। তারপর চোখ ঘুরিয়ে খুঁজতে লাগল। হঠাৎ নৌরিন মনে করে এক মেয়ের হাত ধরে টান দিয়ে বলল, এই তুই এখানে দাঁড়িয়ে কেন, চল। মেয়ে হতভম্ব হয়ে বলল, এক্সকিউজ মি, আপনি কে?
ইলহাম ধাক্কা খেল, ধীরে ধীরে মেয়েটার দিকে তাকিয়ে দেখল, এ তো নৌরিন না। মেয়েটা কপালে ভাঁজ ফেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিপাটি কালো বোরকা পরা, চোখে চশমা, পোশাকে রাজকীয় ভাব। ইলহাম হতভম্ব হয়ে হাত ছেড়ে দিয়ে বলল, ওহ, আমি আসলে। মানে? মেয়েটা ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনার সাহস তো কম না। একটা মেয়েকে না দেখেই টেনে নিয়ে যাচ্ছেন। ইলহামের মুখ রাগে লাল হয়ে গেল। মনে মনে বললেই মেয়েটার এত সাহস, আমার সাথে এভাবে কথা বলছে। নিজেকে সামলিয়ে ইলহাম ঠান্ডা গলায় বলল, আমি ভুল করে ধরেছি। আর এই ভুল সবাই করতেই পারে, এতে এত রাগারাগির কি আছে? মেয়েটা আরও চটে গিয়ে বলল, তাহলে আপনাকে কেউ না দেখেই চুল ধরে টানলে কেমন লাগবে? ইলহাম রাগে দাঁত চেপে বলল, কি বললে তুমি? মেয়েটা রেগে বলল, এই একটা অপরিচিত মেয়েকে তুমি বলতে লজ্জা করে না? ইলহাম মেয়েটার হাত টেনে কোমর জড়িয়ে ধরে বলল, না করে না। মেয়েটা রেগে চড় মারল, অসভ্য ছেলে, আমার কোমর ধরেছেন কেন? ইলহাম রেগে পুরো আগুন হয়ে গেল। অন্যদিকে বলল, আজ এক ঝটকায় নৌরিনের হাত চেপে ধরল। শক্ত হাত, যেন আরেক মুহূর্ত সময় নষ্ট করবে না। ছাড়ুন, আপনি পাগল নাকি? বলেই হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আজ নির্বিকার। কোনো কথা না বলে সোজা টেনে নিয়ে যেতে লাগল। নৌরিন বাধা দিতে চাইল, কিন্তু আজের শক্ত হাতের বাঁধনে কোনো লাভ হল না। নৌরিন এবার জোরে চেঁচিয়ে উঠে বলল, মন্ত্রী সাহেব, আপনি ঠিক আছেন তো? আশেপাশে কিছু মানুষ কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু আজ যেন কিছুই দেখছে না। গাড়ির দরজা খুলে এক ধাক্কায় নৌরিনকে ভেতরে বসিয়ে দিল। নৌরিন তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, উফ, এটা কোনো ব্যবহার হল? কিন্তু আজ ততক্ষণে দরজা বন্ধ করে দিয়েছে। গাড়ির ভেতর নীরবতা নেমে এলো, শুধু আজের ধপত পেয়ে চোখ জ্বলছে। নৌরিন রাগে গজগজ করতে করতে বলল, এভাবে টেনে আনলেন কেন? আজ ধীর কণ্ঠে বলল, কারণ তুমি আমার, আর আমি কাউকে আমার জিনিস ছুঁতে দেই না। কিছুক্ষণ পর আজ আর কোনো কথা না বলে জোরে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল। নৌরিন একবার আজের দিকে তাকাল, তার চোখে প্রচণ্ড রাগ, কিন্তু নৌরিনের মনে এক অজানা আতঙ্ক। আজের মুখ কঠিন, চোয়াল শক্ত, চোখে মুখে প্রচণ্ড আগ্রাসী ভাব। সুরের আলোগুলো দ্রুত পেছনে ফেলে গাড়ি এগিয়ে যাচ্ছিল। নৌরিন কয়েকবার বলল, গাড়ি ধীরে চালান। কিন্তু আজ কোনো উত্তর দিল না, যেন তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অবশেষে গাড়ি বাড়ির সামনে গিয়ে বিকট শব্দে থামল। ব্রেকের ধাক্কায় নৌরিন সামনের দিকে হেলে গেল। আজ দ্রুত দরজা খুলে বাইরে নামল, তারপর নৌরিনের পাশের দরজাটা খুলে জোরে বলল, নামো। নৌরিন গাঝাড়া দিয়ে বলল, আমি নামব না। আজ কিছু না বলে হাত বাড়িয়ে দিল। নৌরিন পিছিয়ে যেতে চাইল, কিন্তু আজ তার হাত ধরে এক ঝটকায় গাড়ি থেকে নামিয়ে নিল। নৌরিন অবাক হয়ে তার চোখের দিকে তাকাল, সেখানে এক ধরনের পাগলামি আর গভীর কিছু লুকিয়েছিল। নৌরিন রাগে ফুঁসতে লাগল, আপনার এই অধিকারবোধ আমি আর সহ্য করব না। আজ এবার ঠান্ডা গলায় বলল, সাহস থাকলে একবার আমার হাত ছাড়িয়ে দেখাতো তুই। নৌরিন হতভম্ব হয়ে গেল। আজের চোখের ভাষা বোঝার চেষ্টা করল, কিন্তু তার নিজের মন যেন এক অজানা অনুভূতিতে ডুবে যেতে লাগল। আজ হাত ধরে টানতে টানতে নৌরিনকে নিয়ে যেতে লাগল। সার্ভেন্টরা অবাক হয়ে তাকিয়ে আছে। নৌরিন চিৎকার করেই যাচ্ছে, ছাড়ুন আমার হাত। আজ সেসবে কান না দিয়ে নৌরিনকে টেনে রুমে এনে খাটে ধাক্কা মেরে ফেলে দিল। বেডটা ম্যাট্রেস হওয়ায় নৌরিন তেমন কোনো ব্যথা পেল না। তবুও প্রচণ্ড রেগে আজের দিকে তাকাল। তার রাগান্বিত মুখ দেখে নৌরিন ভয় পেয়ে গেল। আজ নৌরিনের সামনে চেয়ার টেনে বসল। নৌরিন ভয় পেয়ে পেছাতে চাইল, কিন্তু আজ রাগী চোখে তাকাতেই থতমত খেয়ে চুপচাপ খাটে গুটিসুটি মেরে বসল। রাগ কন্ট্রোল করতে না পেরে আজ চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো আমার চিরশত্রুর সাথে হাসাহাসি করার? তোকে আমি কতবার বলেছি ক্লাস শেষ হলে আমায় কল করবি, কিন্তু তুই সেটা না করে ইলহাম খানকে বিমানবন্দরে রিসিভ করতে গেলি। কোনো সাহসে তুই ইলহাম খানকে রিসিভ করতে গেলি, বল? অ্যান্সার মি। দেখুন, আমি আপনার এসব পাগলামি সহ্য করব না।
ইলহাম খান আমার চাচার ছেলে, তাই তার সাথে যা খুশি করব, তাতে আপনার কি? আমার কি মানে? তুমি আমার স্ত্রী, নৌরিন। তোমার প্রতিটা কাজ, প্রতিটা স্পর্শ, প্রতিটা হাসি কাকে দিচ্ছ, সেটা জানা আমার অধিকার। এই অধিকার আপনাকে কে দিয়েছে? নিকাহনামা। নৌরিন হতবাক হয়ে গেল, কিন্তু নিজের অনুভূতি লুকানোর চেষ্টা করল। আজ হঠাৎ তার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুমি শুধু আমার, নৌরিন। আমি সহ্য করতে পারি না অন্য কারো ছোঁয়া তোমার গায়ে লাগুক, তাও যদি চাচাতো ভাই হয়। নৌরিন হতাশ হয়ে মাথা ঝাঁকাল। আপনার এই অধিকার বোধটা একটু কমান, মন্ত্রী সাহেব। আজ হালকা হাসল, কিন্তু চোখে সে কি কঠোরতা। অসম্ভব। আমি তোমার স্বামী, তোমার ওপর আমার অধিকার থাকবে না তো কার থাকবে? ইলহামের। আজকের পর থেকে যদি তুমি ইলহামের সাথে কথা বলো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? জাস্ট লাস্ট ওয়ার্নিং দিলাম, সুইটহার্ট। আর আজ থেকে তোমার বাইরে বের হওয়া বন্ধ। খুব তাড়াতাড়ি পুরো পৃথিবী জানবে তুমি আমার বউ। জাস্ট ওয়েট কর, আমি সে ব্যবস্থাই করছি। আপনার বউ হওয়ার পরিচয় পাওয়ার আগে যেন আমার মৃত্যু ঘটে। আজ পাগলের মতো সারা রুমে পায়চারি করতে লাগল। চুলগুলো হাত দিয়ে পিছনে চেপে ধরল। নৌরিন তা দেখে রুম থেকে বের হওয়ার চেষ্টা করল। রেগে গিয়ে আজ দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোকে আমি বের হতে বলেছি না। কেন এত মুখে মুখে তর্ক করিস, বলতো? তুই যদি আজ আমার বউ না হয়ে অন্য কেউ হতিস, তাহলে আজ তোর প্রতিটি কথার জন্য তোকে এমন মার দিতাম যে তুই আমার পা ধরে মাফ চাইতি। কিন্তু তুই আমার বউ, তাই পার পেয়ে গেলি। তোর গায়ে হাত তুলতে গেলে আমার কলিজায় লাগে। তাই তোর এই তেরামি ছোটাতে পারছি না। কিন্তু আর একবার যদি মুখে মুখে তর্ক করিস, তাহলে এমন শাস্তি দেব যে তুই মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবি। এসব বলেই নৌরিনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আজ হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। নৌরিন সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। হাউমাউ করে কেঁদে দিল। পারছি না আমি আপনাকে মানতে, মন্ত্রী সাহেব। একদম পারছি না। 4 বছর আগের ঘটনাগুলো আমি ভুলতে পারছি না। সেগুলো আজও বড্ড কষ্ট দেয় আমায়। আমার বাবার অসহায় মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। কতই না রিকোয়েস্ট করেছিল সেদিন, কিন্তু আপনি আর আপনার পরিবার তা না শুনে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলেন। তখন তো আমার প্রয়োজন ছিল না, এখন কেন এত প্রয়োজন পড়ছে আমাকে? এসব বলেই নৌরিন নিজের হাতের দামি ব্র্যান্ডের ঘড়িটা ফ্লোরে ছুঁড়ে মারল। ঘড়িটার কাচ ভেঙে গেল। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ হল। নৌরিন নিজের চোখের পানি মুছে বলল, কে? দরজার বাহিরে। আমি তোমার স্বামী মহোদয় বলছি। তাই তেরামি না করে দ্রুত দরজাটা খুলো। নৌরিন রেগে কিছু বলতে যাবে, কিন্তু কিছুক্ষণ আগের আজের হুমকির কথা মনে পড়তেই চুপসে গেল। কি হলো? কথা কানে যায় না। আমি দরজা খুলতে বলছি। নৌরিন এক প্রকার রেগে দরজা খুলল। কি সমস্যা? আপনি এমন করছেন কেন? আজ নৌরিনকে ভেজা অবস্থায় দেখে চোখ সরাতে পারল না। হেঁচকা টানে কোমর জড়িয়ে ধরে বলল, সমস্যা তো তুমি, সুইটহার্ট। আমার তো তোমার কাছে আসলেই নিজেকে বড্ড এলোমেলো লাগে। মন চাই। থাক, আর বললাম না, তুমি আবার লজ্জা পাবে। নৌরিন দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন আমায়। আর আমি আপনার সাথে থাকব না, বুঝতে পেরেছেন? আমি আপনাকে ঘৃণা করি। আমি ইলহাম ভাইয়ার কাছে যাব। আপনার কাছে থাকতে আমার দম বন্ধ লাগে। আপনি একটা সাইকো, বুঝতে পেরেছেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমি ইলহাম ভাইয়ার কাছে যাব। নৌরিনের কথা শুনে আজ প্রচণ্ড রেগে গেল। তার প্রিয়তমা স্ত্রী কিনা তার শত্রুর কাছে যেতে চাইছে, এটা আজ মানতেই পারছে না। নৌরিনকে একটানে দেয়ালের সাথে চেপে ধরল। তুই শুধু আমার, ইলহাম তোর কেউ না, বুঝতে পেরেছিস? তোর লজ্জা করে না? স্বামীকে ফেলে অন্য পুরুষের কাছে যেতে চাইছিস? কেন রে? আমার মাঝে কি কমতি আছে? আমি কি তোর চাহিদাগুলো পূরণ করতে পারতাম না? নৌরিন কান চেপে ধরে বলল, জাস্ট স্টপ দিস টপিক। প্লিজ থামুন, আমি আর নিতে পারছি না। আপনি না জেনে কিছু বলতে পারেন না, মন্ত্রী সাহেব। ইলহাম আমার দুধ ভাই, যার সাথে আমার বিয়ে হারাম।
আপনি তাকে নিয়ে এমন বাজে কথা বলছেন। ছি, আপনি এত জঘন্য, আপনাকে স্বামী ভাবতেই ঘৃণা লাগছে। বলেই নৌরিন চলে যেতে চাইল। আজ নৌরিনকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি জান। আমি জানতাম না ইলহাম তোমার দুধ ভাই। প্লিজ ক্ষমা করে দাও। নৌরিনের শ্বাস আটকে গেল। কোনো কথা বলল না, চুপ করে রইল। হঠাৎ হেঁচকি তুলে কেঁদে দিল। আজ বিচলিত হয়ে গেল। নৌরিনকে সামনের দিকে ঘুরিয়ে গালে 2 হাত রেখে বলল, সরি বললাম তো জান, তবুও কাঁদছ কেন? তারপর চোখের পানি হাত দিয়ে মুছে দিল। হঠাৎ নৌরিনের গালের দিকে তাকিয়ে চমকে উঠল। নৌরিনের ফর্সা গালে 5 আঙুলের ছাপ ফুটে উঠেছে। ফর্সা গালটা রক্তের মতো টকটক করছে। আজ গালে হাত রেখে বলল, জান, কাল চর মেরেছি, তাই তুমি কষ্ট পেয়েছ, তাই না? সরি জান, আর কখনো তোমাকে চর মারব না। জানো, কাল আমার অনেক রাগ উঠেছিল তোমার মুখ থেকে বারবার ডিভোর্সের কথা শুনে। তোমাকে কতবার নিষেধ করেছি যে ডিভোর্সের কথা বলবে না, তবুও তুমি আমার কথায় শোনো না। বারবার তেরামি করে ডিভোর্সের কথা বলো, আর আমায় রাগিয়ে দেও। কি সুন্দর ফর্সা গালটা কেমন লাল হয়ে গেছে। কথাগুলো বলেই আজ নৌরিনের বাম গালে কয়েকটা চুমু দিল। নৌরিন রাগে ফুঁসতে ফুঁসতে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আজ শক্ত করে ধরে রাখল। নৌরিন চোখে চোখ রেখেই বলল, আপনি কি ভেবেছেন একটা সরি বললেই সব ঠিক হয়ে যাবে, মন্ত্রী সাহেব? আজ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, মুখটা কঠিন, কিন্তু চোখের গভীরে অনুতাপের ছাপ স্পষ্ট। আমি জানি, শুধু একটা সরি যথেষ্ট না, কিন্তু আমি সত্যিই অনুতপ্ত, নৌরিন। রাগের বশে যা করেছি সেটা আমার করা উচিত হয়নি। নৌরিন এবার পুরোপুরি হাতটা ছাড়িয়ে নিল, চোখে মুখে অভিমান আর কষ্টের ছাপ স্পষ্ট। আপনার মতো মানুষের কাছে অনুতাপ মানায় না, মন্ত্রী সাহেব। বিশ্বাস কি জানেন, একবার ভেঙে গেলে সেটা আর আগের মতো জোড়া লাগে না। আর আমি আপনার থেকে মুক্তি চাই। আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানতে পারব না, সত্যিই পারব না। প্লিজ আমাকে মুক্তি দিন। বলেই নৌরিন ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, 1 বছর আগে যদি লন্ডন থেকে না ফিরতাম, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। আমার জেদের কারণে বাবা আমাকে বাংলাদেশ নিয়ে এসেছিল। অ্যাডমিশন দিয়ে ঢাকা মেডিকেলে চান্স পেলাম। আর দেখুন না আমার ভাগ্য, আবার আপনার সাথে দেখা করিয়ে দিল। আমার ডিভোর্স চাই, মন্ত্রী সাহেব। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি, মন্ত্রী সাহেব। প্লিজ আমাকে মুক্তি দিন। আর যদি মুক্তি না দেন, আমি কিন্তু আত্মহত্যা করব বলে দিলাম। আজ নৌরিনের কথা শুনে প্রচণ্ড রেগে গেল। এতটাই রেগে গেল যে কি বলবে ভেবে পেল না। নৌরিনকে ফ্লোর থেকে উঠিয়ে কোলে তুলে নিল। ছাদের দিকে হাঁটা শুরু করল। নৌরিন আয়াজকে এত রাগতে দেখে ভয় পেয়ে গেল। আজ নৌরিনকে ছাদের শেষ কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়ে বলল, লাফ দে এখান থেকে। তাহলেই আত্মহত্যা করতে পারবে। মানে মানে টানে কিছু না। তুমিই তো বলেছিলে আত্মহত্যা করতে চাও, তাই আমি তোমায় এখানে নিয়ে এসেছি। দ্রুত ছাদ থেকে লাফ দিয়ে মরে যাও। নৌরিন 4 তলা বাড়ির নিচে তাকাল। আর তাতেই নৌরিনের মাথা ঘুরে উঠল। কি হলো, লাফ দিচ্ছ না কেন? লাফ দেও বলছি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। আমার খুব ভয় লাগছে, মন্ত্রী সাহেব। কেন রে, নিয়ে যাব? তোর তো খুব মরার ইচ্ছা, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন বল? তোকে আমি নিজেই ফেলে দিব, শুধু তুই ওয়েট কর। বলেই যেই না নৌরিনের হাত ধরতে যাবে, অমনি নৌরিন অজ্ঞান হয়ে আজের বুকে ঢলে পড়ল। আজের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে তো শুধু নৌরিনকে ভয় দেখাতে নিয়ে এসেছিল, যাতে নৌরিন আর কখনো মরার কথা না বলে। কিন্তু নৌরিন যে এতে এতটা ভয় পাবে, সেটা সে কল্পনাও করেনি। এই সুইটহার্ট, কি হলো তোমার? কথা বলো প্লিজ। আমি খুব সরি, আর কখনো ভয় দেখাবো না। প্লিজ চোখ খোলো তুমি। কিছুক্ষণ এভাবে কেটে গেল। আজ বুঝতে পারল নৌরিনের এভাবে জ্ঞান ফিরবে না। তাই দ্রুত কোলে তুলে নিল। রুমে এনে খাটে শুইয়ে দিল।
সাইড টেবিল থেকে পানির গ্লাস থেকে পানি নিয়ে চোখে মুখে ছিটাল। কিন্তু নৌরিনের জ্ঞান ফিরল না। আজ এতে আর অস্থির হয়ে উঠল। তার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। তারপর নিজেকে সামলিয়ে পকেট থেকে ফোন বের করে মহিলা ডাক্তার মিস তানিশাকে কল করল। মিস তানিশা, আমার বসুন্ধরা বাড়িতে দ্রুত আসো। খুব এমার্জেন্সি ব্যাপার। আমি গাড়ি পাঠাচ্ছি। এইটুকু বলেই কল কেটে দিল। তানিশা চিন্তায় পড়ে গেল। কি হলো আজের হঠাৎ? ও কি অসুস্থ? কিছুক্ষণ পর তানিশা আসল। তাড়াহুড়া করে রুমে ঢুকে বলল, কি হলো, হঠাৎ এমার্জেন্সি বলে ডাকলে কেন? দেখো না তানিশা, আমার সুইটহার্ট কথা বলছে না। প্লিজ, ওকে তুমি যে করেই হোক সুস্থ করে দাও। তানিশা এবার হতভম্ব হয়ে তাকালো। সুইটহার্ট নামটা তার কানে বাজছে। কোনো মেয়েই চাইবে না নিজের হবু বরের মুখ থেকে অন্য নারীর নাম শুনতে। তবুও নিজেকে সামলিয়ে নৌরিনের চেক আপ শুরু করলো। তানিশা অবাক হয়ে তাকিয়ে রইল নৌরিনের দিকে। মনে হচ্ছে যেন কোনো রূপকথার ঘুমন্ত রাজকুমারী শুয়ে আছে তার সামনে। ফর্সা মসৃণ ত্বকে সূর্যের আলো এসে পড়ছে, যা তার মুখটাকে আরো উজ্জ্বল করে তুলছে। তার লম্বা ঘন পলকের নিচে শান্ত চোখ দুটি বন্ধ, যেন স্বপ্নের রাজ্যে হারিয়ে গেছে। পলকগুলো চোখের ওপর এক মায়াবী ছায়া ফেলেছে, আর তার গভীর কালো চোখ যেন এক রহস্যময় সাগর, যেখানে একবার তাকালে চোখ ফেরানো কঠিন। টুকটুকে গোলাপি ঠোঁট, যা তার মনে হয় সদ্য ফোটা গোলাপের পাপড়ির মতো কোমল। রেশমি কালো চুল এলিয়ে আছে বালিশের ওপর, যেন ঘন কালো মেঘের আচ্ছাদন। ঘুমন্ত অবস্থাতেও তার চেহারায় এমন এক শান্ত সৌন্দর্য ফুটে আছে, যা যে কাউকে মুগ্ধ করতে যথেষ্ট। এই মেয়েটা কে আয়াজ? আয়াজ দাঁতে দাঁত চেপে বলল, আমার একমাত্র প্রিয়তমা স্ত্রী নৌরিন। কি বলছো তুমি? আয়াজ রেগে কঠিন গলায় বলল, প্লিজ তানিশা, আর কোনো কথা বলো না তো। তুমি বরং আমার নৌরিনের চিকিৎসা করো প্লিজ। তানিশা খানিকটা ভয় পেল। এমন কঠিন গলায় কখনো আয়াজ তার সাথে কথা বলেনি। তোমার নৌরিন ভয় পেয়েছে আয়াজ, তাই অজ্ঞান হয়ে গেছে। তেমন গুরুতর কিছুই না। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, 2 ঘন্টা পর জ্ঞান ফিরবে। আর এই যে প্রেসক্রিপশন, এই ঔষধগুলো এনে খাইয়ে দিও। আয়াজ প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ছবি তুলল। তারপর গার্ডকেও ছবি পাঠিয়ে বলল, এই ঔষধগুলো দ্রুত 10 মিনিটের মধ্যে নিয়ে আসবি। কথাটা যেন মাথায় থাকে। আয়াজ ফোন কেটে দৌড়ে গিয়ে নৌরিনের মাথার পাশে বসলো। তারপর ঝুঁকে কপালে একটা চুমু করলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অতপর তানিশা এসব দেখে নিজেকে সামলাতে পারল না। প্রচণ্ড রেগে বলল, কেন এমন পাগলামি করছো আয়াজ? তুমি কি ভুলে গেছো সামনের মাসের 5 তারিখ আমাদের বিয়ে? তুমি কি আমাকে ঠকাবে নাকি আয়াজ? দেখো তানিশা, তুমি আমার মামাতো বোন। তোমার সাথে কখনো আমার প্রেমের সম্পর্ক ছিল না, সেটা তুমিও জানো আর আমিও জানি। তাহলে ঠকানোর কথা কোথা থেকে আসছে বুঝতে পারছি না। আয়াজ, তুমি তুমি এমন করছো কেন? আমি তোমায় খুব ভালোবাসি। তোমার এই ভালোবাসা আমার জন্য হারাম তানিশা। আমি কখনোই তোমায় ভালোবাসতে পারবো না। কেন আয়াজ? কারণ আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আমি কোনো চরিত্রহীন পুরুষ না যে ঘরে বউ রেখে অন্য একটা নারীর সাথে পরক্রিয়া করব। তোমার সারা জীবন পড়ে আছে সানিশা। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে, দেখে নিও। আমার আমার তো অন্য কাউকে চাই না। আমার তো শুধু তোমাকেই লাগবে আয়াজ। প্লিজ আয়াজ, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। অন্যদিকে ইলহাম মেয়েটার হাত টেনে কোমর জড়িয়ে ধরে বলল, না করে না। মেয়েটা রেগে চড় মারল। অসভ্য ছেলে, আমার কোমর ধরেছে কেন? ইলহাম রেগে পুরো আগুন হয়ে গেল। তুমি আমাকে চড় মারলে? শুধু তো চড় মেরেছি। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে গণধোলাই খাওয়াতো। ফালতু লোক কোথাকার, সরুন সামনে থেকে। কথাটা বলেই মেয়েটা হন হন করে চলে গেল। ইলহাম রেগে নিজের হাত মুষ্টিবদ্ধ করল। হঠাৎ নৌরিনের কথা মনে পড়ল। পাগলের মতো বিমানবন্দরের চারপাশটা খুঁজতে লাগলো। ইলহামকে এখন যে কেউ দেখলে পাগল বলবে।
কেননা এতটাই পাগলের মতো খুঁজছে সে। তারপর কিছু না ভেবে ট্রলি ব্যাগ থেকে নৌরিনের জন্য নতুন কিনে আনা ফোনটায় সিম ঢুকিয়ে নৌরিনের নম্বরে কল করলো। রিং বেজেই চলেছে, কিন্তু কেউ ধরছে না ফোন। ইলহাম প্রচণ্ড রেগে কেঁদে দিল। তার ছোট্ট পরীর মতো বোনটা কোথায়? কোনো বিপদে পড়ল না তো আবার? চলবে ইনশাল্লাহ।